সবাইকে স্বাগত জানাচ্ছি ডিকে ইনিশিয়েটিভের বিশেষ আয়োজন কেস টু কারেজ। কমলাপুর রেল স্টেশন দিয়ে আসার পথে রেল লাইনের উপরে একটা মানুষ রেলে কাটা দ্বিখণ্ডিত, আমরা ওখানে দেখতে গেছি। ওই দেখা দেখি কি কাণ্ড করে ঠেলা ঠেলি করে একটা গ্যাঞ্জাম লাগেই। পুলিশে কি করছে, সবাই ফিরে চলো তোমরা থানায় চলো। আমাদের যেভাবে করার ওইভাবে করছে আর কি। যা বলতো মারতো, লাঠি দিয়ে মারতো, ঘুমাতে দিত না, ময়লা জায়গায় রাখছে। হঠাৎ করে তো মানুষের কঠিন অত্যাচার করে না, আস্তে আস্তে অত্যাচার স্টিম রোলার বাড়তে থাকে। তারপরে থাপড় দেয়, তারপর লাঠি দিয়ে মারে, তারপর খাওয়ান বন্ধ করে, তারপর লাঠি দেয়। আমার রাইখা মাইরা স্বীকার করাইছে যে মারছো, তুমি মারছো, এটা কও, না করলে তোমার মাইর হবে, আরো বেশি মাইর হবে। মুখের ভিতরে গামছা বাইন দেয়া পানি ঢালছে, ঝুলিয়ে এমনি আপ ঝুলিয়ে উপরের দিকে বাইন দেয়া, তারপর লাঠি দিয়ে ফিরেছি। তুমি ঝাড়ি মেতে বাইরে বেশি কি চিকিৎসা, কি কোনো চিকিৎসা নেই, ডাক্তার নাই, কিচ্ছু নাই। একজন মানুষ মারা গেছে, এটার একটা আসামি দরকার, এটা আমারে দিয়ে বানাইছে। বাবু ম্যাজিস্ট্রেটের কাছে গিয়া সব তুমি ঠিক 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 সত্য কথা কইবা, যা যা তোমারে কইয়া দিছে, বুঝছো? তাইলে বাঁচতে পারবা। ন তোমারে স্বীকারোক্তি না করলে তোমারে এই পিড়েতে পিড়েতে মাইরা লাগবে। একজন লোক সাধারণ, সে অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করিয়া অনেক সময় মরে যায়। তার লেখে কি, সে মেডিকেল গেছে, চিকিৎসাধীন অবস্থা মরে গেছে। আসলে সে কোনো চিকিৎসাই পায় না। আব্দুর রহিম সাহেব তো জেলের ভিতর মারিয়া দিয়েছে সরকারে, যেমন সাইদি সাহেবের মারছে। এটা তো গোপন কিছু না। আমার জীবন থেকে ভাই 17 বছর চলে গেছে। আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিকে ইনিশিয়েটিভের বিশেষ আয়োজন কেস টু কারেজ। এখানে আমরা তুলে ধরতে চাই সেই সব অন্যায়, নিপীড়ন, অসহযোগ ও সাহসিকতার গল্প যেগুলো চাপা পড়েছিল অন্ধকারে, আড়ালে। একসময় যারা ছিল বন্দী, তারাই বলবে তাদের সাথে ঘটে যাওয়া সেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, সাহসিকতার গল্প। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আনোয়ার শঙ্কর, যিনি দীর্ঘ 17 বছর ছিলেন কারাগারে, অবশেষে প্রমাণিত হলেন নির্দোষ এবং পেলেন মুক্তি। এই ঘটনা শুধুমাত্র তার ব্যক্তিগত ঘটনাই নয়, বরং একটি রাষ্ট্রীয় ন্যায় বিচারের প্রশ্ন। চলুন দেরি না করে শুনে নেওয়া যাক আনোয়ার শঙ্করের মুখ থেকেই তার সাথে ঘটে যাওয়া সেসব ঘটনা। তো আনোয়ার ভাই, প্রথমেই আমি জানতে চাই যে আপনার 2004 সাল ও তার আগের জীবন কেমন ছিল? 2007 সালে আল্লাহ পাক তো যেভাবে যে পরিবারে জন্মগ্রহণ করছি, বিধর্মী পরিবারে, ওরা যেভাবে চলে ওইভাবেই ছিলাম। তার আগে বাবা মার সাথে ছিলাম পরিবারে। বাবা একটা দোকানে কাজ করতো, হ্যাঁ, টেলার্সের দোকানে। লেখাপড়া করতাম আর বাবার সাথে যতটুকু পারছি সহযোগিতা করতাম বাবার সন্তান হিসাবে। থাকতে থাকতে বাবার সাথে টেলার্সের কাজটা শেষ করছি। তার মেট্রিক পরীক্ষা দিলাম 95 সালে। তারপর বাবা অন্য একটা এমব্রয়ডারি কাজে লাগাই দিল, ওখানে এমব্রয়ডারি কাজ শিখলাম। তারপর ইসলামের পথে আমার ক্লাসের ক্লাব ফার্স্ট বয় ছিল, বা আরো আমাদের বাড়ির পাশে মসজিদ ছিল, ওখানে ওয়াজ শুনতাম, ইসলামিক বই পড়তাম। এটা আমি আসলে ইসলামের প্রতি অনুপ্রাণিত হইয়া আমি ইসলামের আরো অনেক কিছু জানার জন্য আরো বই পড়তাম, অনেক কিছু করতাম। তখন আর আসলে আমার ওই সমাজ আর পরিবারের দিকে অত মন ছিল না, মনটা কেমন যেন হয়ে গেছে। তারপর এক সময় তো আস্তে আস্তে মানে সনাতন ধর্ম পরিবার থেকে আমি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি। মানে সনাতন ধর্মের থেকে আমি দূরে চলে যাচ্ছি, পরিবারের সাথে আমার সাথে ডিস্টেন্স হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, বাপ মার প্রতি শ্রদ্ধা, ভাই বোনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা যত সবসময় থাকবে, যেখানেই থাকি, ইসলাম ধর্মে হোক আর যে ধর্মে হোক। সব ধর্মতে একই কথা, সব ধর্মে একই, এটা তো থাকতেই হবে, যেহেতু বাপ মা জন্ম দিছে। তারপর ভাই বোন তো রক্তের বাঁধন, এটা তার ছিন্ন করা যায় না। তাদের সাথে তো সবসময় আছে, যতটুকু পারছি আসছি। কিন্তু সমাজ তো আর চায় না যে সমাজের থেকে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের থেকে একজন লোক ধর্মচ্যুত হয়ে অন্য ধর্মে চলে যাবে, এটা সমাজ চায় না। তার জন্য সামাজিক একটা প্রভাব পরিবারের উপরে পড়ে। তখন কিন্তু পরিবারের কর্তা
বা ওই পরিবারটা একটু সামাজিকভাবে একটু আনইজি ফিল করে, লাঞ্ছিত হয়, আনইজি ফিল করে, একগুড়ি হয়ে থাকে, বাংলা ভাষা বলে আর কি, একগুড়ি হয়ে থাকে। ওই রকম হয়েছে আর কি। এরকম হওয়ার কারণে তো একগুড়িয়া বানিয়ে দিলে তো সবাই কষ্ট পায়। হ্যাঁ, ওই রকম বানিয়ে রাখছে। তাছাড়া আমি তো আর এলাকায় থাকি না, আমি তখন এই যে ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গায় আমি বাবা যতটুকু কাম শিখেছে এটা বাবারই আশীর্বাদ, অতটুকু কাজ করতাম, থাকতাম। তা আপনি কত সালে ধর্মান্তরিত হন আসলে? মূলত আমার ধর্মের উপর আকৃষ্ট হই এই 96-97 সাল হইতে, 1996-97 সালেতে আমি ইসলাম ধর্মের উপর আকৃষ্ট হই। তখন আপনি কোন ক্লাসে পড়তেন আসলে? আমি তো 95 সালে মেট্রিক পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, তারপরে আমি ইসলাম ধর্মের উপর আকৃষ্ট হই, এদিক সেদিক যাই। তারপরে গিয়ে আনুষ্ঠানিকভাবে আমি 2013 সালে ইসলাম ধর্ম গ্রহণ করি। 2013 সালে, কিন্তু আমার এফিডেভিট হয়েছে 2022 সালে, যেটা আমার দায়িত্বশীল একজন উকিল সাহেব আছে, আলমগীর ভাই, যার কল্যাণে আল্লাহ চাইছে, উনার মাধ্যমে আল্লাহ আমারে, দীর্ঘদিন জেলে ছিলাম, জেল থেকে আল্লাহ আমারে উনার মাধ্যমে আর কি, উনার উসিলায় আল্লাহ আমার মাফ করে দিচ্ছে। শিশিরমণি স্যার আছে, শ্রদ্ধা শিশিরমণি স্যার, উনি ফ্রি ভাবে আমার মামলাটা করে দিছে। যাক, আল্লাহ বান্দারে যে কোনো ভাবে হেফাজত করে আর কি, এরকম হেফাজত করলো আর কি। আচ্ছা, তো আপনার পরিবারের সাথে কি এখন আপনার সম্পর্ক আছে? না, আমার পরিবারের সাথে এখন সম্পর্ক নেই। ওরা সমাজের অত্যাচার নিপীড়িত হইয়া, যে সনাতন ধর্মী সমাজ, ওখানে এক ঘুরে বানায় দিয়া ওরা অত্যাচারিত হইয়া ওরা এখন কলকাতা থাকে। আপনি বলছিলেন যে মানে আপনাকেও কলকাতা নিয়ে গেছিল একবার। হ্যাঁ, আমি ধর্মাবলম্বী হবো দেখে ও আমার ওখানে নিয়ে রাখছে, যে আমার ওখানে জ্যাঠা আছে, তো জ্যাঠা ওর কাছে রাখছে যে তুমি ওখানে থাকো। তারপর কি মানে আপনি দেশে ফিরে আসেন, আবার এসে হচ্ছে ঢাকায় অবস্থান? আসলে আল্লাহ পাক যা চায় তাই তো করে। আল্লাহ পাক চায়, আনোয়ার হোসেন তোমার সঠিক পথ দেখাইছি, তুমি সঠিক পথে আসো। আর আমি ওখানে বেশি দিন থাকতে পারি নাই, আমি আবার নিজে নিজে বাংলাদেশে চলে আসছি। কত সালে? এটা হলো 2000, সম্ভবত 2003 সাল, 2003 সালের ঘটনা। আমার কলকাতা নিয়ে রাখছে, ওখানে জ্যাঠার বাড়িতে রাখছে আমার থাকার জন্য। আমার বাবা পঞ্চায়েত প্রধান আছে, ওনার থেকে একটা বাড়ি কিনছে। তখন আমি ওই বাড়িতে কিছুদিন ছিলাম, তারপর ওখানে আমার ফুফুরা থাকে, ফুফুদের কাছে ছিলাম কয়দিন। তারপর আল্লাহ চাইছে বাংলাদেশে চলে আসছি, এসে ঢাকায় থাকছি, আর দেশে যাইনি। দেশে কি ভিটা বাড়ি ওগুলো ছিল তখন? ওগুলি আমার কাকার কাছে বিক্রি করে দিচ্ছে আমার বাবা। ইন্ডিয়া যাওয়ার সময় হচ্ছে? ইন্ডিয়া যাওয়ার সময় আমার কাকা নিয়ে নিছে। তো তারপর ঢাকায় এসে কি করলেন? ঢাকায় এসে আমি টেলার্সের কাজ করছি, টেলার্স দোকানে। আচ্ছা আচ্ছা, টেলার্সের দোকানে তখন হচ্ছে যে আপনি চাকরি করছিলেন। তো আপনার যে মামলার ফাইল আমি পড়লাম, সেটাতে তো দেখলাম যে 2005 সালে খুব সম্ভবত আপনাকে অ্যারেস্ট করা হয় এপ্রিল মাসে। হ্যাঁ, 2005 সালে একটা ছুটির দিন ছিল। ছুটির দিন আমি তখন নারিন্দা, এই সূত্রাপুর নারিন্দা একটা টেলার্সের দোকানে কাজ করতাম। একটা ছুটির দিন ছিল, আমরা খিলগাঁও ফ্লাইওভার, তখন নতুন ফ্লাইওভার তৈরি হয় বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, ফ্লাইওভারের মধ্যে প্রথম নতুন ফ্লাইওভার তৈরি হয়। ওখানে অনেক মানুষে ফ্লাইওভারের উপরে উঠতে যায়, দেখতে যায়। আমরা একটু শখ করে গেলাম, ঘুরতে গেছে। হ্যাঁ, ঘুরতে গেছে একটা ছুটির দিনে। আর ছুটির দিনে তো মানুষের সময় কাটানোর জন্য একটু ঘর থেকে বাইর হয়, আমরা একটু ঘর থেকে বাইর হইলাম। কিন্তু নিয়তি নির্মম পরীক্ষা, সেটা তার আমরা বলতে পারবো না কি না হয়। দুর্ভাগ্যক্রমে ওখান থেকে আসার পথে কমলাপুর রেল স্টেশনের উপর আসতেছি, এটা তো 2004 সালের ঘটনা। কমলাপুর রেল স্টেশন দিয়ে আসার পথে রেল লাইনের উপরে একটা মানুষ, এই রেলে কাটা দ্বিখণ্ডিত মানুষ ছিল। ওখানে আমরা অনেক মানুষ, উৎসুকজনতা একটা ঘটনা ঘটলে অনেক মানুষ যায় না দেখতে যায়। হ্যাঁ, আমরা ওখানে দেখতে গেছি। ওই দেখা দেখি কি কাণ্ড করে ঠেলা ঠেলি করে একটা গ্যাঞ্জাম লাগেই, ওই এইরকম একটা স্বাভাবিক গ্যাঞ্জাম লাগছে। ওই পুলিশে কি করছে, সবাই ফিরে চলো তোমরা থানায় চলো, তোমরা গ্যাঞ্জাম করছো, ওই রেলওয়ে থানায় লয়ে গেছে।
কয়জন গেছে? আমরা প্রায় 10 জন মতো ছিলাম ওখানে। হ্যাঁ, নিয়ে গেছে, নিয়ে গিয়া এখন তোমরা এখানে মারামারি করলে কেন, কি করলে কেন, এইগুলি পুলিশে বিভিন্ন রকমের প্রশ্ন তখন। হ্যাঁ, এর ভিতরে পুলিশ, এটা কয় তারিখ, মানে 2000 কত সালে? এটা হলো 2005 সালে এপ্রিলের 5 তারিখ সম্ভবত, দিনটা 5 তারিখ। 5 তারিখেই হচ্ছে যে ওই 5 তারিখে ঘটনাটা ঘটছে এবং ওই দিন হচ্ছে যে আপনাদেরকে জেলে নিয়ে নিয়ে যায়। না, জেলে নেয় না, কই নিয়ে যায়? অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়, রেলওয়ে থানায়। হ্যাঁ, রেলওয়ে থানায় নিয়ে যায়। ওখানে আমরা থাকছি। তারপর তো গাড়ির ভিতরে আটকায় রাখলে তো মানুষ কষ্ট পায়। হ্যাঁ, সবাই বন্দি করে রাখে। একজন মানুষের দেখার, কারোর সাথে সাক্ষাৎ করার সুযোগ নাই, বাইরের দৃশ্য দেখা যায় না, আর মনে একটা আতঙ্ক থাকে। হ্যাঁ, আমরা এখানে আটকায় রাখলো কি কারণে, কি যে হবে বলতে পারি, এইরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম আর কি। ওইখানে যে আপনাদের 10 জনকে নিয়ে যায়, সেখান থেকে মানে আপনি ছাড়া পাইছিলেন না? মানে ছাড়া পান নাই তো অবশ্যই, কিন্তু বাকি যারা ছিল ওনাদের কি অবস্থা হয়েছিল? আসলে ওই যখন মানুষের ধরে নিয়ে খাঁচার ভিতরে ঢুকায়, তখন মানুষে খাঁচার থেকে বাইরে করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। সবাই সবার পরিবারের সাথে পুলিশের মাধ্যমে যোগাযোগ করছে। পুলিশ এখানে একটু ছাড় দেয় যে তোমার পরিবারের সাথে যোগাযোগ করো, বাংলাদেশের যেটা নিয়ম আর কি। এটা তো সবাই আপন জনতা সবাই বুঝে যে পুলিশ একটা মানুষের নিয়ে খাঁচার ভিতরে ঢুকছে, পুলিশ তারপরে ছাইড়ে দিব, তার পরিবারের গার্জিয়ান লাগবে না? গার্জিয়ানের সাথে যোগাযোগ করে, ফোন দিয়ে যোগাযোগ করে সবাই সব অনেকের গার্জিয়ান আসছে, যাদের গার্জিয়ান আসছে তাদের গার্জিয়ানে পুলিশের সাথে কথা বলে বুঝিয়ে দিচ্ছে এলো আপনার সন্তান বা আপনার ভাই বা আপনার ছেলে, যেটাই হোক। কিন্তু আপনার ক্ষেত্রে তো আমার পরিবর্তন কেউ আসে না, আমি কারো ফোন দিব। আর আমার বাবা মা তো, আমি তো ধর্মান্তরিত, আমার বাবা মা তো আর দেশেও নাই, তারা ইন্ডিয়াতে থাকে। তৎকালীন তো ফোনেরও তেমন যোগাযোগ হয়তো বা ছিল না। ফোনের যোগাযোগ ছিল না, তারপরে পুলিশের বাটন ফোন থাকতে হলে ব্যবস্থা করতে, কিন্তু আমার তো যোগাযোগ করার মাধ্যমই ছিল না। আমি ওখানে থেকে গেলাম, আর আমার কেউ ছিল। আপনি ছিলেন আর সাথে কি আর কেউ ছিল না, শুধু আপনার কি হচ্ছে? আমি ছিলাম, আমি ছিলাম আর জাকির হোসেন তারে পরে নিয়ে এসে, তারা সাইডে দিয়েছে, সাইডে দিয়ে পরে আবার তারা নিয়ে এসে। আপনারা 2 জন? হ্যাঁ, আমরা 2 জন। তো পুলিশ হেফাজতে থাকাকালীন সময় আপনার সাথে কি মানে কোন রকম অন্যায়, অবিচার বা টর্চার করে? আমার যখন গারো দিয়েছে সব লোক চলে গেছে, আমি গারোতে একা ছিলাম, আবার আমার সাথে আরো 2 জন ছিল, মোট আমরা 4 জন। মানে সবাই চলে যাওয়ার পর আমরা 4 জন ছিলাম। 4 জন যাওয়ার পরে আরো 2 জন চলে গেছে, এরপরে আমি ছিলাম। আর জাকির হোসেনের দইরা ছাইড়ে দিছে, আবার কয়েকদিন পরে জাকির হোসেন ধরে লিয়ে এসে, বুঝছে? আমি যখন একা ছিলাম তখন একা তো যেভাবে ভাজে ওইভাবেই হয়, আমারে যেভাবে করার ওইভাবে করছে। আর কি যা বলতো আমারে গাড়াতে থাকতো, মারতো, লাঠি দিয়ে মারতো, ঘুমেতে দিত না, ময়লা জায়গা রাখছে। এটা কয়দিন, মানে এই অত্যাচারটা কয়দিন হয়েছে? প্রথম তো হঠাৎ করে তো মানুষের কঠিন অত্যাচার করে না, আস্তে আস্তে অত্যাচার স্টিম রোলার বাড়তে থাকে, বুঝছে? প্রথমে ভালোভাবে জিজ্ঞেস, তুমি কি হত্যার সাথে জড়িত, এটা মারছো? না, আমি মারিনি। তারপরে থাপড় দেয়, তারপর লাঠি দিয়ে মারে, তারপর খাওয়ান বন্ধ করে, তারপর লাঠি দেয়। টানা হচ্ছে কয়দিন এরকম? আপনার আমার 5 তারিখ হইতে আপনার 9 তারিখ পর্যন্ত কেউর সাথে দেখা করতে দেয় নাই। আপনার সাথে কি ওই জাকির যে ছিল উনিও ছিল একই সাথে? 2 জন আলাদা আলাদা? হ্যাঁ, 2 জন আলাদা। জাকিরের পরে ধরে নিয়েছে, আমার জিজ্ঞেসে যে তোমার সাথে কে ছিল? আমার সাথে কেউ ছিল না, আমি তোরা তো খিলগাঁও ফ্লাইওভার দেখতে আইছি, আমরা তাই না হত্যা করতে আসিনি। হ্যাঁ, তারপরে আমরা দেখতে আসি রেল লাইনের উপর মানুষ একজন মরছে, আমগরে ধরে লিয়ে আইছে, জাকিরেরও ছেড়ে দিছে। ওই দিন হচ্ছে যে আপনি জাকির একাই ছিলাম। এরপর যখন আমরা মারছে তখন আমি জাকিরের নাম কইছি, যে আমি আর জাকির দেখতে আইছি, তা আমার সাথে জাকির ছিল। পরে তারা জাকিরেও ধরে নিয়ে আসছে। পরে জাকিরের ধরে নিয়ে আসছে কয়েকদিন পরে। জাকিরের ধরে আনছে যে কখন আমি জানি না। জাকিরের ধরে নিয়ে আসছে, আমারে মারছে, জেলে দিছে। আর প্রথম যেদিন কোর্ট হয়েছে
মানুষের জেলে দেয় না, জেলে দেওয়ার পরে প্রথম যেদিন কোর্ট হয়েছে ওই কোর্টে জাকিরের সাথে আমার সাথে জেলখানা দেখা। আচ্ছা, দুইজন আলাদা আলাদা, দুইজন হচ্ছে যে দুই রকম ভাবে দুই বিল্ডিং এ রাখছে। কোন থানা এটা ভাই মনে আছে? রেলওয়ে থানা, রেলওয়ে, কমলাপুর রেলওয়ে থানা। কমলাপুর রেলওয়ে তা থানা। আপনার যে 3 দিন রাখছে, নিয়ম অনুযায়ী তো হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আপনাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করার কথা। আপনার যদি তদন্তের সময় আরো বেশিক্ষণ লাগে, 3 দিন আমার রাইখা মাইরা স্বীকার করাইছে যে মারছো, তুমি মারছো, এটা কও, না করলে তোমার মাইর হবে, আরো বেশি মাইর হবে। আমার লাঠি দিয়ে মারছে, আমার ঘুমাইতে দেয় নাই, ঠিক মতো খাওয়ান দেয় নাই। আর খাওয়ান দিলে খাওয়ান কি খাইবার মন চাই? কেউ মারলে, একজন মানুষের থাপড় দিলে মারলে, ফোলা পাইলে তো বাপ মা থাপড় দিয়ে খা খা, খায় না। তা আমার কঠিন মাইর দিছে। এই যে আমার এখনো মাইরের ইঞ্জুরি আছে, গিরা মিরা সব ফাটা লাইছে, মাইরা চামড়া টামড়া সব ফাটা লাইছে, কঠিন মাইর দিছে। রক্ত টক্ত বেরিয়েছে? হ্যাঁ, রক্ত বাইরে। কি চিকিৎসা কি? হাঁটতে পারি না, কিছু করতে পারি না, কোনো চিকিৎসা নাই, ডাক্তার নাই, কিচ্ছু নাই। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় যা দেখলাম যে কয়েক ধরনের নির্যাতন নাকি রিমান্ড সেলে চলে। মানে এক ধরনের রিমান্ড সেল বাদর ধুলাই, ওয়াটার থেরাপি। হ্যাঁ, আমার তো মুখের ভিতরে গামছা বাইন দেয়া পানি ডালছে, এমন জায়গায় ডালছে জায়গা আমি চিনিও না। আর চোখ মুখ সহ গামছা বাঁধলে মানুষ দেখাও জানে কেরা মারতেছে। বেটা মানুষে নির্যাতন করতেছে না মহিলা মানুষের নির্যাতন করতেছে, বুঝা যায় না, চিনেও যায় না মানুষ। কি আপনারা ঝুলায় টুলায় রাখছে এরকম? হ্যাঁ, ঝুলাইয়া এমনি হাত ঝুলাইয়া উপরের দিকে বাইন দেয়া, তারপর লাঠি দিয়ে ফিরেছি। তুমি হাড্ডির মধ্যে বাইরে বেশি মারে, হাড্ডির মধ্যে, গোস্তের মধ্যে মারে না, জানে মারলে বেশি ব্যথা পায়। একটা মানুষ মরে গেছে, আমি যদি তারে মারি, অনেকে স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তি দেন আমি এটার মারছি, আর আমি যদি একটা মানুষের মারি, তো অনেক মানুষই দেখবে। দিনের বেলা আমরা বলে দিনের বেলা মানুষের কাইটটা জবাই গিরাই লই আইছি, কথা হয়। দিনের বেলা কেউই দেখলো না, একটা মানুষের নিয়ে গেলাম রেল স্টেশন থেকে নিয়ে গিয়ে তার কাইটটা এনে জবাই করে 2 ভাগ করে আনলাম, এটা কেউ দেখলো না। একটা কথা হয় হিসাবে মিলে। এই লোক পুলিশে এভাবে স্বীকারোক্তি আদায় করে নিল আর কি। পড়াইছে অনেকবার, একটা কাগজে লিখছে 161 দিয়া, অনেক কাগজে লিখছে, অনেকবার কইছে। এভাবে কইলাম, ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বললাম, ম্যাজিস্ট্রেট বলছে কোনো মারছো নাকি? পুলিশ আবার শিখিয়ে দিছে, বাবুরে নারায়ণগঞ্জের এক পুলিশ ছিল, উনার বাড়ি হলো নারায়ণগঞ্জ। উনি বলছে বাবু ম্যাজিস্ট্রেটের কাছে গিয়া সব তুমি ঠিক 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 সত্য কথা কইবা, যা যা তোমারে কইয়া দিছে, বুঝছো, তাইলে বাঁচতে পারবা। ন তোমারে স্বীকারোক্তি না করলে তোমারে এই পিড়েতে মাইরা লাগবে, এরপর তুমি মরে যাবে গা। মৃত্যুর যে হুমকি এটা আপনাকে দেওয়া হয়েছে, তুমি মরে যাইবা। ওই তার মরার থেকে তুমি ওই হেরা যা কইছে তুমি আদালতে গিয়ে এমনি এমনি কইবা, ওই কইলে তোমার জেলখানে দিয়ে দেবে, তারপর দুনিয়াতে বেঁচে থাকতে পারবা। এরপরে যদি তোমার কোনোদিন আল্লাহ পাক মাফ করে তুমি বাইরে যেতে পারবা। পুলিশরা এরকম করার কারণটা কি আপনার কি মনে হয় যে তারা এটা করে কেন? কর্তৃপক্ষ তাদের দায় এড়ানোর জন্য আমাকে উপরে বোঝাটা দিয়ে দিছে। একজন মানুষ মারা গেছে, এটার একটা আসামি দরকার, সেটা আমারে দিয়ে বানাইছে, আমাকে দিয়ে। এখন যত চালাকি করে এই বানাকার যাইবা না, মিথ্যা তো মিথ্যেই, এটা তো টিকে নাই। শুধু শুধু আমার লাইফের থেকে যে আমার একবারে, আমি কি বিয়ে শাদী করতাম না এই বয়সে, তারপর আমি তো 2-4 পয়সা কামাইতে পারতাম, তখন শক্তি সামর্থ্য ছিল। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ছিল 27-28। তো এটা আমার গোল্ডেন টাইম, সবারই, আমার না। 27-28 বছর যারা বয়স থাকে তাদের ভবিষ্যতের জন্য টাকা পয়সা, গরিব হোক আর ধনী হোক, কম বেশি কিছু পয়সা কামাইয়া রাখে বা চেষ্টা করে ডেভেলপ হওয়ার জন্য, উন্নতি করার জন্য। আমি তো আর ওই সুযোগ পাইনি, এটা আমার দেয় নাই। আচ্ছা আনোয়ার ভাই, তৎকালীন সময়ে আপনার রিমান্ডে যখন নিয়ে যায়, তখন প্রথম রিমান্ডে আপনি কয়দিন ছিলেন? আমার তো অ্যারেস্ট করার পরে 5 তারিখে নিচে অ্যারেস্ট বলা হয় না, আমি কি বড় আসামি নাকি ক্লিয়ার নাকি, আমার তো অ্যারেস্ট বলা হয় না। আমরা অনেক গেছি দেখা দেখি কেন্দ্র করে একটু গ্যাঞ্জাম লাগছে, আম করে এনে থুয়ে দিছে, গাড়িতে বইটা তালা মেরে থুয়ে দিছে, আটকা থুয়ে দিছে। এটা তো অ্যারেস্ট না, আমরা কি খুন করছি না ডাকাতি করছি, আমাকে অ্যারেস্ট করি।
হ্যাঁ গো, বোঝাটা আমগো মাথা উড়িয়ে দেওয়ার জন্য যা দরকার এটা তা করছে, আমগো তো অ্যারেস্ট করে না। ব্যাপারটা কি এরকম যে তারা এরকম করে কোনো তাদের দায় পদোন্নতি এড়ানোর পায়? জন্য, তাদের কর্তৃপক্ষ তাদের দায় এড়ানোর জন্য, সোজা কথা তাদের দায় এড়ানোর জন্য মানুষ একটা মরছে, এটার একটা আসামি দরকার, এই আসামি আমগো বানাই দিছে, এটার জন্য যা যা করা দরকার এটা তা তা করছে। যা যা করা হচ্ছে অন্যায়ভাবে আপনার উপর নিপীড়ন করা, হ্যাঁ, অন্যভাবে জোরপূর্বক আপনার একটু জোরপূর্বক, তাই তো স্বীকার করা। আদালতে তো তাই রায় হয়েছে। আমার আদালতে রায় দিছে এই 2022 সালে, 2021 সালের আদালতে রায় দিছে, 22 সালে জেল থেকে বাইরেছি সম্ভবত জানুয়ারি 6 তারিখে। এই তো এই 21 সালের শেষের দিকে আদালতে রায়। এই যে সম্মানিত বিচারক কৃষ্ণা দেবনাথ আছে, আরেকজন কে যেন আছে, উনার হইলো সর্বশেষ মামলা ছিল আমগোড়া ওনার জীবনে। হাইকোর্টে, না উনার জীবনে উনি প্রমোশন পাইছে, আচ্ছা আচ্ছা। মানে উনার হাইকোর্টে যে মামলার রায় ছিল ওটার সর্বশেষ রায় আমাদেরটা, এরপর উনি প্রমোশন পাই আপিল বিভাগে চলে গেছে, আচ্ছা আচ্ছা। বুঝছে? তো এই আমাদের রায়টার জন্য আমরা খুবই সন্তুষ্ট, আমাদের ভালো রায় দিছে উনি। আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার হচ্ছে যে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একবার পুলিশ হেফাজতে নেওয়া, হ্যাঁ, পুলিশে হেফাজত মানে কি রিমান্ডে নেওয়া হয়, কি নির্যাতন করছে, কঠিন নির্যাতন। এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো, আত্মহত্যা করার অনেক ভালো, কিন্তু ওখানে আত্মহত্যা করার কোনো সুযোগ নেই। তার পরবর্তীতে আপনার ফাইলে আছে যে আপনাকে নিয়ে তারা গাজীপুর গিয়ে হচ্ছে যে একটা দেহ অবশেষ। এখন দেখেন ভাই, ঘটনা হয়েছে রেল স্টেশনে, ট্রেনে কাটা লাশ। সাধারণ মানুষ তো বুঝে, আমাদেরকে বডির উপরের অংশ নিয়ে আমাদের সাথে পাইছে, এটা হচ্ছে কাগজে লিখছে, মাথা পাইছে একটা ব্যাগের ভিতরে, মাথা পাইছে ব্যাগের ভিতরে, মাথা পাইছে আসামিরে 24 ঘন্টার ভিতরে, তারা তো আইন জানে পুলিশে প্রশাসন, তো 24 ঘন্টার ভিতরে আমার ঘরে নিয়ে যাবে না, এই মাথা তোমরা কই পাইলা, কোথা থেকে আনলা, নিয়ে যাবে না। এই নিচে 9 তারিখে, 9 তারিখে নিয়ে কতটি হাড্ডি বের করছে। আমার ঘরে যে 5 তারিখে অ্যারেস্ট করছে আমারে, হাড্ডি কোথেকে বের করছে এটা কি? হ্যাঁ এই যে বলি, আমার 5 তারিখে অ্যারেস্ট করছে না, 5 তারিখে আমার সাথে সাথে নিয়ে গেলে বা 24 ঘন্টার মধ্যে নিয়ে গেলে তো মাটার অবশিষ্ট অংশ পাইতো, তো এটা নিল না কেন, এটা কি বোকা? প্রশাসন তো বোকা হইতে পারে না, এই তো বুঝে যায় চালাকি করতেছে। 6 তারিখে নিল না, 7 তারিখ নিল না, 8 তারিখ নিল না, এই 3 দিন হচ্ছে যে আপনার নির্যাতন 3 দিন আমার আলু ভর্তা বানালেছে ভিডিও, অত্যাচার করে, বিভিন্ন রকম অত্যাচার করে, ঝুলিয়ে মারছে, বা 8 দিন মধ্যে মাইরে 8 দিনের দিয়েছে, আমার এখন ইঞ্জুরি, আমি এখনো ভুগতেছি, বুঝছেন? ঝুলিয়ে মারছে, মুখের মধ্যে গামছা দিয়ে গামছা থেরাপি, পানি থেরাপি দিছে, আরো কত রকমের ভয় তো দেখাইছি, কত কথা তো বলছে, এখন অকল্পনীয়, এমনি ভয় লাগিয়ে যায়। এমনি তো অসহায় মানুষ। তার মারার যে রুম, কঠিন রুম। কমলাপুরের থানাতেই না, কমলাপুর থানা আমার নিশ্চিত, কমলাপুর থানা, তারপর শাহজাহানপুর একটা থানা ছিল, শাহজাহানপুর একটা থানা ছিল, ওখানে নিয়েছে, নিয়ে দেখি তো ভয়। তারপরে গাজীপুরে নিয়ে যায়, কয়েকদিন পরে আমারে চোখ বাইন্দা গাজীপুরে লয়ে গেছে। এই চোখ বাঁধার কি আছে? আমি কি এত বড় আসামি, আমার একবার চোখ বাইন্দে, হাত পা বাইন্দে, হ্যান্ডকাপ লাগাইয়া, বেড়ি বুড়ি লাগাইয়া লইয়া যেটি। আমার লোক তো কয়েকজন স্কট আছে না, পুলিশ আছে না, এক থেকে আমি কেমনে পলাইয়া যাই? আপনি দেখতে ছোটখাটো একটা মানুষ, একেবারে কঠিন ব্যাপার আমার নিয়ে গেছে, যেটা মনে করে হার্ট অ্যাটাক করে না, হার্টের রুগলে হার্ট অ্যাটাক করে লাইতাম, এমন অবস্থা। নিয়ে গেল, নিয়ে কিছু হাড্ডি মাড্ডি নিয়ে এলো। এখন এই কদিনে তো হাড্ডি মাড্ডি হওয়ার কথা না, একটা লাশ পচবে, গলবে, পোকা ধরবে, তারপরে হাড্ডি হবে, কঙ্কাল হওয়া কি এত সহজ? এই কিছু হাড্ডি নিয়ে ওগুলি রিকভারি দিয়ে আমার এই মামলার সুন্দর একজন আসামি সাজাইয়া আমার জেলে দিয়ে দিল। এই 10 তারিখে, 9 তারিখে না 10 তারিখে ম্যাজিস্ট্রেটের কাছে নিল, তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে রিমান্ড চাইছে। ম্যাজিস্ট্রেট কি আপনাকে কিছু জিজ্ঞেস করছে? তৎকালীন সময় তো আপনার শরীরে বিভিন্ন ক্ষত টত থাকার কথা, হ্যাঁ, আপনি কি হাইটে যাইতে পারছিলেন তখন? আমার পুলিশে ধরে নিয়ে গেছে, রুমের ভিতরে নিয়ে বসাইছে,
হ্যাঁ ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেট আমার জিজ্ঞেসে তোমার কি মারছে, কিন্তু পুলিশে তো পড়াই দিছে, এই কথা কইবে না, ম্যাজিস্ট্রেট কইলে দিবে আরো মাইর। পুলিশের দোষ দেওয়া যাবে না তো, কারণ আমি একা, পুলিশ অনেকজন। আর এর কাছে লাড়ি আছে, আমার কাছে কিছু আছে, আর থাকলেও তো আমি কিছু করতে পারবো না। এটা 4-5 জন ধরে বাইন্দা বুন্দা দুমছে, মাইর প্যাকেট করে মাইরে জালের ভিতরে ঢুকাইয়া একটা রশি দিয়ে পেঁচাইয়া ফুটবল বানায় ফেলে। তো হাত পা বাইন্দা একদম একেবারে রশি দিয়ে কঠিন ভাবে পেঁচাই, কাপড়ের গাঁটটি বাঁধে, হ্যাঁ বাঁধে ঠিক আছে। ওর উপরে লাঠি দিয়ে এটা তো রিমান্ড না, রিমান্ড কি এটা? রিমান্ড হলে জিজ্ঞাসাবাদ করা। আর এখনকার রিমান্ডের কথা শুনলে আতঙ্ক লাগে, মানে রিমান্ড মানে মারো, অত্যাচার করো। তো ওই মানে গাজীপুর থেকে আপনার ওই লাশের সাথে ছবি হ্যাঁ, গাজীপুর থেকে আমাদেরকে ছবি উঠেছে, ওখানে সাংবাদিক ছিল, হাড্ডি পেয়েছে, সাংবাদিকও ছিল। হ্যাঁ কিছু হাড্ডি পেয়েছে, কোন টিভির জন্য সাংবাদিক ছিল, হাড্ডি পেয়েছে। আবার পত্রিকার রিপোর্টে ছিল 5 তারিখে এই যে মাথা সহ আসামি অ্যারেস্ট হয়েছে 5 তারিখে। তো পুলিশে আবার আমার অ্যারেস্ট 9 তারিখে দেয়, এখানে দেখছে। অথচ এরপর আবার আমার 14 তারিখে আমি জেলে গেছি, 14 তারিখে কারাগারে গেছি, এই অবস্থা। তার মানে হচ্ছে আপনি 8 তারিখ 5 তারিখে গ্রেফতার হন, 8 তারিখ পর্যন্ত আপনাকে জেল হাজতে নেওয়া হয়নি, কারাগারে হচ্ছে আমাদের স্বীকার করে সাধারণ রাস্তা থেকে একদম দূরে আমি পিডিল তো স্বীকার, আমি মোবাইল চুরি করছি। হ্যাঁ, আপনার মৃত্যু হুমকি পর্যন্ত দেওয়া হয় যদি স্বীকার না করো। তারপর হচ্ছে ওইখান থেকে 9 তারিখে থেকে হচ্ছে যে আপনাকে নিয়ে যাওয়া হয় গাজীপুরে। ওইখানে নিয়ে হচ্ছে যে ওই কঙ্কালের সাথে ছবি তোলা হয়, কিছু হাড্ডি পেয়েছে টোকা টাকায়, ওগুলির লোক আবার ছবি উঠেছে। তারপর ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করে বলা হয় যে আপনি ইচ্ছাকৃতভাবে এই জবানবন্দি দিচ্ছেন, যেটা ছিল মিথ্যা, এবং আপনার হচ্ছে জোরপূর্বক এই জবানবন্দিটা দেওয়া হয়। 5 তারিখ হইতে 14 তারিখ পর্যন্ত এই আমার এখানে ফুটবলের মতো খেলছে, কি কষ্টটা পাইছি কোন। তারা কি এটা করে আনন্দ পায় কোনো প্রকার? আনন্দ না, মূল কথা হইলো একজনের দায় আরেকজনের উপরে চাপাইতে গেলে যা দরকার তাই করে তারা। তাদের কি লাভ? তারা কি কোনো তারা র্যাঙ্ক পাবে, পদোন্নতি পাবে, তাদের ক্রেডিট। আমরা দেশের একজন কুখ্যাত অপরাধী ধরছি, আসলে না বিখ্যাত না কুখ্যাত, এটা তো তাদের লেখা, মিথ্যাকে সত্য বানাইতে পারবেন না তো আপনি। আদালত তো আমি এত বছর আমার চলে গেছে, কিন্তু কাগজে কলমে তো রেজাল্ট হয়েছে, এটা সঠিক নয়। সর্বশেষ তো আপনি, হ্যাঁ সর্বশেষ আমার জীবন থেকে দীর্ঘ সময় চলে গেছে, আমি কারো যাদের লাভ হয়েছে, কিন্তু আমি তো ক্ষতিগ্রস্ত। আমার ক্ষতিপূরণ কে দিবে? সরকারে দিবে? দেয় না তো, দিল না তো। আমার ফ্যামিলি নাই, ফ্যামিলির থেকে দূরে, বাপে জায়গা জমি বিক্রি করে ইন্ডিয়া চলে গেছে, পৈতৃক সম্পত্তি একটুও দেয় নাই। এত বছর জেলে ছিলাম, যাই হোক আল্লাহ জেলখানা 2013 সালে এই ওই যে সাইদি সাহেবের মৃত্যুদণ্ড যখন দিয়েছিল, দেলোয়ার হোসেন সাইদি, তখন অনেক মানুষের তো রাস্তায় মিছিল মিটিং করছে। তা আমার একজন লোক ছিল আমাদের দেশের লক্ষ্মীপুর, উনি আলমগীর ভাই ছিল, বুঝছেন, উনার সাথে পরিচয় হয়েছে। তারপর উনি আমি এক রুমে ছিলাম, তার উনার কাছে আমি বিস্তারিত বললাম আর কি, এই কারণে আমি একবারে, বাবা মা তো নাই এখন, দেখারও কেউ নাই, তো উনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা আমারে করছে। তো উনার মাধ্যমে আল্লাহ পাক আমারে, উনি আমার মামলাটা দেখছে, কোর্টে আসতাম, উনি আমার খুব খুব সহযোগিতা করছে। মানে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ নবীজি, তারপরে উনি আপনার কাছে, আমার কাছে, কারণ উনি আমার এত সহযোগিতা করছে। উনার অফিসিয়াল কাজ থেকে আমি যখন কোর্টে আসতাম, উনি কোর্টে আসতো, আমার সাথে দেখা করতো, আমার ফল খাবার দাবার এগুলো সব কিনে দিত, বুঝছেন, আমি খাইতাম। আমার সাথে তো উনার সাথে আমি জেলে গেছি 2005 সালে, উনার সাথে দেখা হয়েছে 2013 সালে, তাইলে 5-13 সাল পর্যন্ত আমার কোর্টে কোনো লোক আসতো না। আমি কোর্টে আসতাম না খাইয়া, তারপরে এই সারাদিন কোর্টে থাকতাম না খাইয়া, এই জেলে যাইতাম। কিন্তু জেলের একটা নিয়ম আছে, কোর্টে আসার সময় সকালবেলা চিড়া দিত আর মিঠাই দিত দুপুরবেলা খাবার জন্য। এই চিড়া মিঠাই জেলে 13 বছর এত বছর থাইকিয়া এই চিড়া মিঠাই খাইবার মন চায় কারো?
মুরগি পোলাও দিয়ে তো আপনার এই 6 মাস খাইতে পারবেন একটা না, না বুঝছেন? তো অনেক সময় আনতাম, অনেক সময় আনতেন না, বিরক্ত লাগতো, বুঝছেন? তো এই ভাই আমার অনেক সহযোগিতা করছে। আলমগীর ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বা আপনার ফাঁসির আদেশ সেটা মানে কবে কার্যকর হয়েছিল, বা আপনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল কোন দিন? ফাঁসি হাতে দেওয়া হয়েছিল 2016 সালে। 16 সালে। 16 সালের 4 মাসে, এপ্রিল মে, আচ্ছা দেখ 2016 সালে দিছে, মার্চ মাসে, 2016 সালের মার্চ মাসের 1 তারিখে। লোয়ার কোর্ট, ঢাকা। হ্যাঁ, জজ কোর্ট। জজ কোর্ট, হ্যাঁ। কেমন একটা রায় দিল কন্তু? একটা মানুষ মারা গেছে, সাক্ষী নেই। একটা মানুষ আমি মারছি দিনের বেলা, দুপুর বেলা, কেউ দেখে নাই। এটা কথা হয়? আচ্ছা ঠিক আছে, মানুষের বডির উপরের অংশ আমার কাছে পাইছে, আমার ব্যাগের ভিতরে, এটা লিখছে। পাই নাই কিন্তু এটা লিখছে তারা। আর আমারে 6 দিন, এই 5 তারিখ, 6, 7, 8, 9 তারিখ, 9 তারিখ বা 10 তারিখ, 9 তারিখে নিয়ে গেছে গাজীপুরে, নিয়ে আড্ডি পেয়েছে। এই কদিনে আড্ডি হয় কিভাবে? না, ওরা তো আপনি তখন যে জবানবন্দি দিয়েছিলেন তখন সেখানে বলা হচ্ছে যে আপনার ওই যে নারন্দি যে টেলার্সে কাজ করতেন তাকে হচ্ছে যে বা 50,000 টাকার তার থেকে আদায় করবেন, এবং ভয় দেখানোর জন্য আপনারা হচ্ছে যে একটা কিশোরকে হত্যা করে তার মাথা হচ্ছে কাপড়ের ব্যাগে মুড়ায় তার যে টেলার্স ওখানে রাখবেন, এবং তাকে দিয়ে হচ্ছে যে ওই পরিমাণ 50,000 টাকার একটা অর্থ তার থেকে আত্মসাৎ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাদের কি মানে তখন এগুলা পড়ানো হয়েছিল কিনা? যে আমি তো এই দোকানে কাজ করি, এ আমার মহাজন, আমার সর্বোচ্চ সুযোগ সুবিধা দিছে। তারপর আমি যেদিন অ্যারেস্ট হয়েছি না, এরপরে ফোন দিয়ে মহাজনের নিছে থানায়। মহাজন বললো যে ছেলে হিসেবে তো ভালোই, আমার এখানে কাজ করে, 2 বিশ্বস্ত ছেলে, এগুলো বললো। তো আমি উনার কাছ থেকে এই মাথা দিয়ে টাকা আনতে হয় নাকি? ওই আপনার মামলার ফাইলে লেখা আছে যে আপনি এই জবানবন্দি দিয়েছেন কোর্টে, আপনি এবং জাকির মিলে হচ্ছে যে এই প্ল্যানটা করছেন। এটা কি তৎকালীন সময়ে মানে কোন রকম ভাবে প্রাসঙ্গিক কিনা? এটা তো আমার পড়ানোর কথা, ফুল যারাতে কলম ছিল সে লিখছে। আর ম্যাজিস্ট্রেট কোর্টে যে স্বীকারোক্তিতে যদি আমার এটা থাকে, তাহলে এটা আমার বলে দিছে। আপনার খেয়াল আছে কিনা এই ব্যাপারে কিছু? এই ব্যাপারে আমার কিছু বলে নাই, তবে এরকম একটা লেখা আছে যে আমরা ওর মাথা নিয়ে এক দোকানে দিব, দিয়ে টাকা চাবো। এটা কথা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাকে হচ্ছে যে জানানো হয় নাই আপনি কি প্রকার স্বীকারোক্তি দিচ্ছেন, অথবা ম্যাজিস্ট্রেটের সামনে আপনি মৌখিকভাবে এই কথাগুলি বলেনও নাই তখন? না, ম্যাজিস্ট্রেটের কাছে বলছি, ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস তোমার কি কোনো অত্যাচার করছে? আমি বলছি অত্যাচার করে না, মারে নাই। এই কথা বলার কারণ হলো আমরা আগে পড়াই দিয়েছি, পুলিশের গাড়িতেও বলছে মানে একজন আসামি যদি স্বীকারোক্তি আদায় করতে পারে তাহলে এটা হইলে এক ক্রেডিট, এক সফলতা পুলিশের, প্রশাসনের। এই জন্য ওইটা এই স্বীকারোক্তি আদায় করার জন্য যত প্রকার কৌশল আছে ওরা সব ব্যবহার করে। এখন আমার মারতে মারতে আমার কঠিন মারছে, কঠিন নির্যাতন করছে, কঠিন অত্যাচার করছে, ঝুলাই মারছে, পানি দিয়েছে নাকের মধ্যে, মুখের মধ্যে, মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে ফেলাই দিত, পানি দিত, বাথরুমের কাছে রাখতো আমারে। 3-4 দিন কারেন্টের শর্ট দিছে না, কারেন্টের শর্ট দেয় নাই, কারেন্টের শর্ট দেয় নাই, খুব মারছে, সুই ঢুকেছে আঙ্গুলের মাথা দিয়া, পায়ের আঙ্গুলের মাথা দিয়া। হ্যাঁ, সেটা কাজে স্বীকার কর। হ্যাঁ, স্বীকার কর না, আমরা যা বলি তুই তাই বলবি। তুই এটা মারছ, এভাবে বলে না যে তুই স্বীকার করে, এভাবে বলে না, তুই মারছো তো, এটা হত্যা করছো। হ্যাঁ আমি মারছি। আরেক পুলিশে শিখিয়ে দিচ্ছে, বাবুরে মানুষ একজন মরছে, আসামি একজন দরকার, এখন তুমি তো স্বীকার করো, স্বীকার না করলে তুমি তো তোমার তো মারবো, মারতে মারতে একসঙ্গে মেরে দেবে গা, তোমার দেখাশোনার কেউ নেই, কোনো অভিভাবক নাই, তোমার মাই হারাইলেও তোমার লাশ নিয়ে লোকও থাকবো না, তো আর কি করবা? আদালতে গেছি, ম্যাজিস্ট্রেট জিজ্ঞেসে তোমার কি মারছে? না, আমার মারেনি। আপনার যে উকিল ছিল, হ্যাঁ, সরকারি ভাবে তো আপনি একটা আইনি সহায়তা পাওয়ার কথা, আপনি কি কোন প্রকার আইনি সহায়তা পাইছিলেন, বা ওনার সাথে কোনো যোগাযোগ কি হয়েছিল? একজন সরকারি উকিল, তো এটা নিয়ম, একজন আসামির পক্ষে যদি কেউ না থাকে একজন সরকারি উকিল থাকে। তা আমার জন্য একজন সরকারি উকিল নিয়োগ দিয়েছে, ওনার নামও জানি না আমি,
উনি আপনার সাথে কখনো যোগাযোগ করে নেই? যোগাযোগ করতে গেলে তোমার নাম কি আনোয়ার হোসেন? হ্যাঁ আনোয়ার হোসেন। ফাইলটা দেখলো, উনারটা উনি পড়লো, শেষ। ফুরা 2-4 কথা বললো, চলে গেল। কারণ আমি তো উকিলদের তো একটা সালামি সম্মানই আছে, আসলে আমি তো সেটাও দিতে পারি না, অক্ষম। না, সরকারি উকিল তো সরকার থেকে সুবিধা পায়। হ্যাঁ, আপনার মামলা করার জন্য কিন্তু সে সরকার থেকে সুবিধা পায়। হ্যাঁ, তো সে তার দায়িত্ব পালন করে নাই তখন। করছে যে যতটুকু সামর্থ্য আল্লাহ তাদের দিয়েছে ততটুকু করছে আর কি। যতটুকু তার তো পার্সোনাল মামলাও আছে, এমনি মামলাও আছে, সেদিকে তো নজর দিতে। আমার পিছনে যে থাকবে সবসময় টাকা ছাড়া, বেনিফিট ছাড়া, তবে যথেষ্ট পরিমাণ 2-4 কথা বলছে, আমার ফাইল পড়ছে, এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আর কি, এতটুকু করছে। আপনাকে যখন কারাগারে নেওয়া হয়, জেলে নেওয়া হয়, ফাঁসির আদেশ দেওয়া হয়, তখন আপনার মানসিক চিন্তা ভাবনা কি ছিল? আপনি কি ভাবতেন? আমরা যখন কারাগারে ফাঁসির আদেশ দিছে তখন আমি চিন্তা করছি যে ফাঁসির মঞ্চে থাকি আর কি করব, দুনিয়া তো শেষ, গার্জিয়ানের লোকনে দেখারও কেউ নেই, আর কারাগারে গিয়ে কোরআন শরীফ মুখস্থ করবো, আর কি করবো, এই নিয়ম ছিল আর কি। তারপর আমি পড়ছি, আল্লাহ দিলে কোরআন শরীফ 1000 আয়াতের মতো আমার মুখস্থ আছে। হ্যাঁ, এগুলি করতাম। তারপরে যখন ফাঁসি সেলে গেলাম তখন ফাঁসি সেলের সিচুয়েশন তো দেখে তো আরেক রকম মনে হয়েছিল। এক ঘরে রাখতো, কন্ডেম সেল। হ্যাঁ কন্ডেম সেল, একটা রুমে রাখতো, ওই রুমে 2 বা 3 লোক থাকতো। এখন এক একজন এক এক ধরনের, 3 লোক 3 রকম। মানে কন্ডেম সেল তো আমরা সচরাচর যতটুকু জানি যে একজন রাখার কথা। হ্যাঁ, কন্ডেম সেল একজন রাখার নিয়ম, কিন্তু বাংলাদেশের সেলের থেকে লোক বেশি। এক লাইনে 10টা লোক থাকে, 10টা রুম থাকে, 10টা রুমে 10 জন লোক থাকার কথা। ওখানে ফাঁসি আসামি বেশি হওয়ার কারণে এক রুমে 3জন থাকে, হয় একজন না হয় 3জন, এভাবে থাকতো। আর ওই সময়ে ফাঁসি রায় দিত 2016 সালে, 15 সালে, 20 সালে। আসামি কোর্টে উঠলে 302 ধারা হইলে মৃত্যুদণ্ড। খুব রায় দিছে ফাঁসির আসামির, অনেক আসামি ভরে গেছে ছেলে, কন্ডম ছেলে। এদের আমরা 3 জন করে থাকতাম। জেলের পরিবেশ কেমন ছিল আপনি যখন বিচারাধীন ছিলেন, আর আপনি কোন কোন জেলে ছিলেন আসলে? আমি প্রথমে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলাম 2009 সাল পর্যন্ত। তারপরে কাশিমপুর হাই সিকিউরিটি জেল, কাশিমপুর জেল যখন চালু হয়েছে তখন ঢাকা কেন্দ্রীয় কারাগার, নাজিমুদ্দিন রোড কেন্দ্রীয় কারাগার থেকে আসামি ওখানে ওই ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে আর কি। তো ওইটা আমি ওখানে পড়লাম আর কি, ওখানে আমার নিয়ে গেল কাশিমপুর 2 নম্বর জেলে, ওখানে নিয়ে গেছে, আমি ওখানে থাকতাম। তারপর সেখানে কি ছিলেন বাকি সব সময়? সাধারণ আসামির মতো থাকতে পারি, আমরা তো তখন বিচার হয় নাই। আচ্ছা, বিচারাধীন অবস্থায়? বিচারাধীন অবস্থায় আমরা হাজতে ছিলাম। হাজত? হ্যাঁ, ওখানে থাকতাম, হাজতি বিল্ডিং এ থাকতাম। ওখানে সরকারে 3 বেলা খাবার দিত, সকালে রুটি ডাল দিত, দুপুরে ডাল সবজি ভাত যথেষ্ট পরিমাণ দিত, তারপর রাত্রেবেলা ডাল সবজি আর মাছ অথবা গোস্ত বা ডিম প্রতিদিন দিত। মাঝে মাঝে 2-1 দিন মিস যাইতো, কারণ আমাদের ওই বড় খাওয়ান আছে, তো বড় খাওয়ান হইলো আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় অনুষ্ঠান, ঈদ, 21শে ফেব্রুয়ারি, দুর্গাপূজা, এগুলির জন্য এগুলিতে ভালো খাবার দেয়। ভালো খাবার জন্য কিছু টাকা পয়সা, ভালো খাবার জন্য কিছু টাকা পয়সা সেভিং করে। তো মাঝে মাঝে 2-1 দিন এটা সেটা মানে মিস করে আর কি, মানে পরবর্তীতে আমাদের ভালো খাবার দেওয়ার জন্য কিছু বেশি টাকার দরকার হয়তো। জেলে কি কোনো প্রকার মানে শারীরিক বা মানসিক অত্যাচারের শিকার হয়েছেন কখনো? সেটা অপরাধ করলে সবাই হয়, যদি কেউ। আপনি তো অপরাধ করেন নাই। আর আমি জেলে ছিলাম, জেলে আবার কঠিন রাজনীতি, যার টাকা আছে ভালো থাকে, যার টাকা নাই সে ভালো থাকতে পারে না। আমাকে তো গরিব মানুষ, আমার টাকা পয়সা কই পাবো? তা আমরা ওই বেশিরভাগ লোকই জেলে
ওর সচ্ছলতা কম, মানে গরিব মানুষরাই থাকে, বাইরের টাকা পয়সা গার্জিয়ানে দিতে কষ্ট হয়, বুঝছেন? তো জেলের মধ্যে থাকে, সরকারি খাবার খায়, যারা আবার জেলে কাজ করে তারা একটু ভালো খাবার খায়, পরিশ্রমের বিনিময়ে আর কি। পরিশ্রমের বিনিময়ে। হ্যাঁ, পরিশ্রমের বিনিময়ে। দর্শকদের জন্য একটি সাম্প্রতিক পরিসংখ্যান, 2025 সালের সেপ্টেম্বর মাস অনুযায়ী আমাদের দেশের 70টি কারাগার রয়েছে এবং সেখানে বন্দি সংখ্যা 78,000 জনের মতো, যেখানে ধারণ ক্ষমতা আমাদের আছে হচ্ছে 42,887 জনের। অর্থাৎ কারাগারগুলি তার যে পরিবহন ক্ষমতা তার থেকে প্রায় 182% অতিরিক্ত বোঝা সে বহন করছে। এবং আরো একটি জরিপে দেখা যাচ্ছে যে সেখানে প্রায় 75% হচ্ছে যে বিচারাধীন অবস্থা, যাকে ভাই বলছে হাজতি। এটা কি ভাই আসলে সত্য যে মানে কারাগারে যারা থাকে তারা ম্যাক্সিমামই হচ্ছে যে হাজতি? ভাই, কারাগারের অবস্থা খুবই ভয়াবহ। 2009 সালে হইলো পিলখানার ট্রাজেডি, বিডিআর হত্যা মামলা। ওই যে 57 জন সেনা অফিসার মেরে এলেছে 9 সালে পিলখানায়। তার আগে আমরা কারাগারে ভালো ছিলাম, লোকজন আসতো যাইতো। এই বিডিআর মারার পরে বিডিআর মামলার আসামি হইল বেশি। উনাদেরকে কারাগারে যখন নিছে, আমরা তো কারাগারের লোকজন যারা আছি, উনারা আসার পর আরো লোক বেশি হয়ে গেছে না, থাকার খুবই কষ্ট। উনারাও অনেক কষ্ট করছে, আমরা অনেক কষ্ট করছি। একটা ছোট্ট একটা রুম, এই রুমটা না হইলো 50-60 জন মানুষ থাকতো। আপনি যে রাত্রেবেলা প্রস্রাবে হাইটে যাইবেন, এই সাইডে ঘুমেছেন, ওই সাইডে বাথরুমে হাইটে যাইবেন, ওই যাওয়াটাও কষ্ট হয়ে যেত, মানুষের গায়ের উপর পাড়া দিয়ে যাইতে হইতো। মানে একটা রুমের ভিতরে একটু ঘিসি। তার মানে কারাগারের বন্দীদের রাখার জায়গার থেকে ওই ধারণ ক্ষমতার থেকে আসামি বেশি হয়ে গেছে। কর্তৃপক্ষ কি করবে? এটা সরকারের ব্যাপার। সরকার এত লোক ধরে গেছে, সরকার জামিন দিতে পারে না, দেয় না। আমি এত বছর জেলে, আমার জামিন দিতে পারলো না, আমার কি জামিন পাওয়ার অধিকার নাই? এই সরকার দিল না। এটা কি জজে জানে না, বিচারকরা জানে না? এটা কি বাংলাদেশ, আমি স্বাধীন বাংলাদেশ। আপনার যে ঘটনা হত্যা মামলা, সেক্ষেত্রে হচ্ছে যে জাজের উপরে ডিপেন্ড করে যে জজ কি চায় কিনা আপনাকে জামিন দিতে। তাহলে আমার জজ ভালো না, আমার বিচারক ভালো না, এলে বিচারক মানবাধিকার মানে না, এই জন্য আমার জামিন দেয় না আর কি। সেটাও আছে। আবার এখানে তো যেরকম এছাড়া এবং আপনার যে স্টেটমেন্ট গুলাতে আছে সেখানে বলা আছে যে একটা মাথা পাওয়া গেছে এবং ওটার পাঁজরের হাড় পাওয়া গেছে গাজীপুরে। তো এখানেই তো মূল সামঞ্জস্যহীনতা দেখা যাচ্ছে যে একটা মাথা পাওয়া গেলে 3-4 দিনের ভিতরে কিভাবে তার পাঁজরের হাড় পাওয়া যায়, অথবা তারা যে পোস্টমর্টম রিপোর্ট করছে তারাও কিভাবে এই পোস্টমর্টম রিপোর্টের উপরে ভিত্তি করে আপনাকে জেলে রাখতে পারে। এই যে পোস্টমর্টমের কথা আসছে, একটা মাথা আমার কাছে পাইছি, পরবর্তীতে গাজীপুরের থেকে হাড্ডি ফেলছে। ওই মাথার অবশিষ্ট অংশ যদি ওই হাড্ডি হয় তাহলে পোস্টমর্টমে মিলবে না। ডাক্তারের যিনি পোস্টমর্টম করছে উনি লিখবো না যে মাথার সাথে যে পাওয়া হাড্ডিগুলি হুবহু মিল আছে, এই মাথার অবশিষ্ট অংশ হলো হাড্ডিগুলি। এই ধরনের রিপোর্টই তো নেই, বুঝলো? তো এইভাবে আসামির একজনের এতদিন ঝুলিয়ে রাখা যায়, তারা জামিন দিতে পারে না, মানে দিল না তো। দেখ, বিচারের প্রতি আমি সম্মান করি, যথেষ্ট সম্মান করি। তারা বিচারক, হয়তো আমারটা যদি ওই সরকারি মামলা তো অত দেখে নাই, তারপর আমি বিচারের বিরুদ্ধে বলি না, তাদেরকে আমি যথেষ্ট সম্মান করি, কারণ তারা অপরাধীদের সঠিক অপরাধীদের সাজা দেখে, এটা আমি চাই। কিন্তু আমার মতো নিরীহদেরকে এরকম ভোগান্তি পড়ুক, এটা আমি পক্ষের, কেউই পক্ষে না এটা। ভাই, আমাদেরকে যদি একটু বলতেন জেলের অবস্থা কেমন ছিল? আমি তো জেলে আগে কখনো খাটিনি, জেলে যাইনি। আপনার 2005 সালের এপ্রিল মাসের 13 তারিখে জেলে প্রবেশ করছি প্রথম। এখন জেলে ঢুকে দেখলাম তো অদ্ভুত পৃথিবী, অদ্ভুত। জেল যে কষ্টের জায়গা, আসলে কষ্টের জায়গা, বুঝছেন? ওখানে যেদিন গেলাম ওদিন তো জেলে ঢুকলাম, ফাইল দেওয়া, 4 জন করে ফাইল দিত, মানে 4 জনের এক ফাইল, গোনার সুবিধার জন্য কত আসামি আসছে। তো তারপর ভিতরে যাইতো, এখন জায়গার থেকে মানুষ বেশি, দাঁড়ানোর জায়গা নেই, এখানে গিয়ে দাঁড়াইবা
যারা পুরান তারা বলে এই ওইদিকে যাও ওইদিকে যাও, কোনো জায়গায় তাড়াই বেড় দেয় না যারা পুরনো লোক। তখন নতুনরা যারা হয় তারা খুব খুব কষ্ট হয়। আর রাত্রেবেলা যেদিন জেলে ঢুকছি রাত্রেবেলা দিছি খিচুড়ি, কোন রকম খিচুড়ি খাওয়াইলো। এখন পানি টাঙ্কিতে আছে, টাঙ্কি থেকে পানি নিয়ে খায় খিচুড়ি। খিচুড়ি খাওয়ার পর পানি দিয়ে হাত মুখ ধোয়। এখন হলো ঘুমানোর পালা। মানে এত বেশি লোক, আমি যেদিন ঢুকছি সেদিনের কথা বলি, এত বেশি লোক, দাঁড়ানোর জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, খুব কষ্ট হয়। একজনের জন্য এই মুঠো মাথা এক হাত, তাও আবার জায়গা পাওয়া যায় না, এত কষ্ট। তারপরে যাইতে যাইতে এটার ভিতরে মানুষের ঢুকায়, যারা পুরো লোক পাড়া দিয়ে ঢুকায়। তারা কি ভালো অবস্থায় থাকে নাকি নাকি তাদের না, তারা ভালো অবস্থায় থাকে। আচ্ছা আচ্ছা। তারা ভালো অবস্থায় সিস্টেম হইলো, তুমি জেলে আসছো এটা আরামের জায়গা না, এটা কষ্টের জায়গা। তুমি যদি আরামে থাকতে চাও তাহলে টাকা দাও। টাকা কাদেরকে দিতে হইতো? টাকা দিতে হইতো যারা ইনচার্জ থাকে তাদেরকে, মেট পাহারা। হ্যাঁ, আমার জন্য 1,000 জায়গা বরাদ্দ, 1,000 জায়গা ভিতরে 2 জন লোক ঢুকাইবে, তাহলে 2,000 জায়গা থেকে 1,000 উনি থেকে গেল। উনি যে টাকা দিবে কষ্ট দেখা, যে টাকা দিবে, যার টাকা আছে সে বলবে ভাই আমি আরামে থাকতে চাই। আরামে থাকতে চাইলে তুমি 1 সপ্তাহ থাকবা, 1 সপ্তাহে 3,000 টাকা দিবে। ম্যাট পাহারা? হ্যাঁ, ম্যাট পাহারা দিবে। হ্যাঁ, এই সিস্টেমে তারা, মানে প্রথম দিন নিতে হইতে আমি এটা বুঝতে পারছি। তারপরে যখন আস্তে আস্তে পুরনো হইলাম তখন দেখলাম যে না, এই সিস্টেমই জেল চলতেছে। জেলের ভিতরে টাকা চলে, টাকা না থাকলে জেলে আরাম পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। তাছাড়া জেলে ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাবার বিক্রি করে, বিভিন্ন জিনিস বিক্রি করে সরকারিভাবে। যার টাকা আছে সে এনে খাইতে পারে, আর যার টাকা নাই সে কি খাইতে পারবে? সরকারি খাবার খায়। সরকারি খাবার যেভাবে হয়, যেমন আগে আমাদেরকে পাতলা ডাল দিত, চাউল দিত, ভাত কম দিত। কত সালে এটা কমনে? এটা হইলো আপনার ডিএজি শামসুল হায়দার সিদ্দিক। উনি যে কত সালে আসছে ঠিক মনে নেই, তবে উনি আসার পরে, আসার আগের কথা বলতেছি। উনি আসার আগের কথা, আমরা পেট ভরে ভাত খেতে পারতাম না, ভাত কিনতে হইতো আমাকে। ভাত কি ক্যান্টিন থেকে কিনতে হইতো? না, ক্যান্টিন থেকে না, যারা ভাত বিক্রি করে সরকারি চৌকের থেকে, ওদের থেকে ভাত কিনে খেতে হইতো আমাকে। সাবান দিয়া, একটা সাবান দিলে কটা ভাত বাড়ায় দিত, একটা সিগারেট দিলে কটা ভাত বাড়ায় দিত, 1 প্যাকেট সিগারেট দিলে। মানে এই সাবান সিগারেট আবার পাইতেন কোথায়? সাবান সিগারেট আমরা কাজ করতাম, কাজ করার পরে যাকে কাজ করতাম, যাকে ধনী লোক আছে ওকে সবাই কাজ করে। সিস্টেম জেলে আমার ইনকামের কোনো রাস্তা নাই, সরকার থেকে আমার কোনো টাকা দিবে না। যার টাকা আছে সে পিসির মাধ্যমে টাকা আনে, টাকা এনে ক্যান্টিনে জমা রাখে। ওর বিনিময়ে আমার কাপড় ধুয়ে দাও, অথবা আমার বিছনাপাতি পরিষ্কার করে দাও, অথবা তুমি আমার খাবার আনো। যেমন এই যে আছে 7 মার্ডারের নুর ইসলাম সরকার, 7 মার্ডারের হলো নারায়ণগঞ্জ 7। হ্যাঁ, নারায়ণগঞ্জ 7। তারেক সাইদ স্যার আছে, নূর হোসেন আছে। এদের অনেক টাকা, এরা পিসিতে অনেক টাকা আনে। এরা কামের জন্য 200 জন লোক রাখে। যারা ওনাদের কাজ করে তাদেরকে, তাদের খরচপাতি, খাবার দাবার ওনারা চালায় নেয়। তো ওদের কাজ করে হচ্ছে যে আপনারা যে টাকা পাইতেন ওটা দিয়ে আবার হচ্ছে তৎকালীন সময়ে আবার খাবার, সরকারি লোক যারা খাবার দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল ওদের থেকেই খাবার কিনতে হইতো। ওদের থেকে খাবার, মানে এর কারণটা আসলে কি ছিল? মানে এর কারণটা ছিল এই শামসুল হায়দার সিদ্দিক, উনি ডিএজি স্যার, উনি আসার আগে যারা ছিল তারা চাউল বেচতো, ডাল বেচতো, খুদ খই বিক্রি করতে, বাইরে আসামির জিনিস বিক্রি করতো। যে বরাদ্দ আসতো সরকার থেকে এটা হচ্ছে বাইরে বিক্রি করতো। হ্যাঁ, বাইরে বিক্রি করে দিত। এটার জন্য তো ধরা খাইছে। যেমন এই সিলেটের ডিএজি ছিল কি পার্থ গোপাল না, যাই হোক, সিলেটের ডিএজি ছিল। তো উনি তো অনেক টাকা নিয়ে অ্যারেস্ট হয়েছে, দুর্নীতির টাকা নিয়ে। তারপরে আরেকজন কি নাম যেন ছিল ওই ঢাকা কেন্দ্রীয় কারাগারে, উনি তো 3টে বাড়ি ঢাকা জেল, ঢাকা শহরে। এই টাকা তাহলে এই টাকা ডাইল বেচা পাইছে। এরপর শামসুল হায়দার সিদ্দিক স্যার যখন আসছে
তখন চাউল ডেন দিয়ে বাসায় দিত। বাইরে বিক্রি করতে পারতো না? না, উনি খুব সৎ ছিল, বাইরে বিক্রি করতে পারতো না। তারপর আমাদের আসামিদের জন্য ভাত রাইখে দিত। আসামিরা যার যখন মন চাইতে নিয়ে খাইতো। ডাউল এত ঘন দিত, আঙুল ঢুকানো যেত না। ডাউল খুব ঘন ডাউল, ইয়ের মতো, এই হালুয়ার মতো, বুঝছেন? ডাউল ঘন ডাউল দিত। এই তো তখন আসামিরা খাইয়া এই স্যারের জন্য দোয়া করতো। এর আগে মানে তারা খাবার পর্যন্ত, এর আগে দুর্নীতি হয়েছে, খুব দুর্নীতি। একটা প্রবাদ আছে না, চাকরি করে জেলে, না হয় রেলে। রেলে চাকরি করলে অনেক টাকা, আপনার গাড়ি বাড়ি করতে সমস্যা নেই, কিন্তু গাড়ি বাড়ি সরকারি চাকরি করে আবার গাড়ি বাড়ি করবে কেন? ওই যে দুর্নীতি। জেলও সেম একই দুর্নীতি। ইনচার্জ যারা থাকে তারা হচ্ছে, তার জন্য কিছু প্রশাসন তো ধরাও খায়, যে যেমন পার্থ গোপাল নাকি উনি ধরা খাইছে, আবার অনেক প্রশাসন ধরা খায়, যেগুলি প্লাস হয়, যেগুলি মানুষে জানে, মানে পরবর্তী যারা আছে তারা যেন দুর্নীতি না করে, যেন তাদেরটা প্রকাশ হয়ে যায়। জেলে কি কোনো প্রকার মাদক, বিড়ি সিগারেট, তামাক এগুলার কি কোনো? হ্যাঁ, মাদক, বিড়ি, সিগারেট, তামাকে দিয়ে চলে। যারা মাদক মামলার আসামি, তারা বাইরের লোক থাকে, তারা কোর্টে আসলে কিছু চুরি করে মাদক জেলখানায় নেওয়ার চেষ্টা করে, তারা নিয়ে ওগুলি বিক্রি করে। তারা কি কেমনে চায়? তারা এখানে কর্তৃপক্ষের হাত থাকে? কর্তৃপক্ষ অনেক সময় জানে, আবার অনেক সময় তাদের চুরি করে লুকিয়ে লয়ে দেয়। কর্তৃপক্ষরাই অনেক সময় করে এগুলি। এই জন্য এগুলি মিডিয়াতে প্রকাশ হয়। কর্তৃপক্ষ যখন কোনো মাদক মামলা ধরা খায় জেল গেটের মধ্যে, যেমন একটা প্রশাসন ছিল ইউনুস ঢাকা জেলে, উনি ছিল প্রধান কারারক্ষী। ইউনুস সাহেব ইয়াবা নিয়ে ধরা খাইছে গেটের মধ্যে, তার উনি শাসন হয়েছে। এখন অন্যান্য কারারক্ষী যারা আছে তারা এটা প্রকাশ করে দিছে। ইউনুস সাহেব কোথায় দেখি না, ইউনুস সাহেব তো মাদক নিয়ে ধরা খাইছে, ইয়াবা নিয়ে ধরা খাইছে। প্রশাসন যে এটা করে, এটি তো প্রমাণ। এরকম আরো অনেক প্রশাসনে করে। প্রশাসন করলে আবার তারা শাস্তিও পায়, ধরা খাইলে। সোরের একদিন গৃহস্থ 10 দিন, প্রশাসনের ধরা খাইলে আবার তার পালিশনি হয়। এরকম অ্যাভেলেবেল হচ্ছে, যে শুধু যে আসামিরা করে তা না, প্রশাসনরাও কিছু করে। আপনি কি জেলে কোনো প্রকার মানে অত্যাচার, শারীরিক মানসিক কোনো অত্যাচারের শিকার হয়েছেন? হ্যাঁ, আপনি জেলে তো অত্যাচার, যেমন থাকার জায়গা, খাবার জায়গা। যে ওয়ার্ডের ম্যাট পাহারা থাকে, তাকে কথা না শুনলে, তাকে কমান্ড মতো না শুনলে, আপনি ঘুমানোর জায়গাও থাকে না, খাবার জায়গাও থাকে না। যেমন কাশিমপুর জেলের থেকে ঢাকা জেলে হাজিরা দিতে আসি, কোর্টে হাজিরা দিতে আসি, তখন কাশিমপুর জেলের থেকে ঢাকা জেলে আসছি। ঢাকা জেলের থেকে সব আসামি নিয়ে যায়। একটা থাকার জায়গা, আমি 12-13 বছর জেল খাটতেছি, আমার একটা ব্যাগ থাকবে, ব্যাগ রাখার জায়গায় দেয় না আমারে। মানে এত অত্যাচার, মানে তারা আমার চিনে না, আমি টাকা দিতে পারবো না, এই জন্য টাকা ছাড়া জেল খাইতে শান্তি নেই, কষ্ট এটা। আর শারীরিক কষ্ট হইলো, এটা হইলো মানসিক শারীরিক দুইটা কষ্ট। আমার ব্যাগটাই ফেলাই দিছে, মানে টাকা ছাড়া জেলে চলে না। আর হইলো আর ওই গ্রুপ থাকে, 4-5 জনের একটা গ্রুপ থাকে, খারাপ পোলাপাইন 6-7 জনের একটা গ্রুপ থাকে। নতুন লোক গেলে তার উপর অত্যাচার করে, তারা থাকার জায়গা দেন, বসার জায়গা দেন, মানে লাইনে আসো, টাকার বিনিময়ে তুমি ভালো থাকো, না হলে আমাকে কাজ করো। আমরা 4-5 জন আছি, আমাকে ভাত এনে দিবা, ডাইল এনে দিবে, সবজি এনে দিবা, বসগিরি করে। আমরা বসগিরি করি। এইটা কিন্তু বড় অত্যাচার জেলে, এটা কিন্তু খুব কষ্ট হয়, বুঝছেন? তো এগুলি কষ্ট আসলে সহ্য করা যায় না, কিন্তু প্রশাসনের কাছে বিচার দিলে আবার প্রশাসনে যারা পুরেন তাকে কথা শুনে। জেলে তো সবাই একা একা, যারা পুরান তাকে কথা শুনে প্রশাসনে, যারা নতুন তারা এমন ভাবে গেম করে, নতুন লোকের উপরে সব দোষ চাপাই দেয়। যেমন দোষ চাপা দিয়া পুলিশের দোষ চাপা দিয়ে আমার জেলে দিছে, তেমন আমার উপরে দোষ চাপা দিয়ে আমার প্রশাসন লাড়ি দেয়। ওই মানে জেলের পরিবেশ বলা যাবে না। কোনো বিশেষ কোনো ঘটনা কি আছে যে আপনি কোনো একদিন অথবা কোনো এক রাত এরকম ঘুমাইতে পারেন না, অথবা অত্যাচার? হ্যাঁ, এরকম আমি তো প্রথম অবস্থা অনেক ছিলাম, বাথরুমের সামনে ঘুমিয়েছি, যেখানে বাথরুম করে, বাথরুম টয়লেটের সামনে, আমি না শুধু
বিডিআররা যখন জেলে গেছে তখন তারাও ঘুমাইছে। ওই পিলখানা বিডিআর হতাম। হ্যাঁ, তারাও ঘুমাইছে বাথরুমের সামনে, টয়লেটের সামনে। কত লোক আছে টয়লেটে গিয়ে বসে থাকে সারা রাত, ঘুমাইতে পারে না। দিনের বেলা যখন ছাড়া দেয় তখন বাইরে মাঠে গিয়ে ঘুমায়। মানুষ বেশি, জায়গা নাই, বুঝছেন। তারপরে তখন হাই সিকিউরিটি হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, তখন গিয়ে মানুষ একটু শান্তি পেয়েছে। এর ভিতরে লক্ষ লক্ষ টাকা, জেলের ভিতরে লক্ষ লক্ষ টাকা লেনদেন হইতো, ব্যবসা হইতো, মানুষ ব্যবসা। মানুষ ব্যবসা বলতে মানুষ ব্যবসা হইলো আমদানিতে যাবে, আমদানিতে গেলে যিনি আমদানি ইনচার্জ থাকে উনি ওই যে রাত্রেবেলা পানিশমেন্ট দেয়, তখন নতুন লোক আসে, পানিশমেন্ট দিলে যাদের টাকা আছে তারা মেটপাড়ার লোক কন্ট্যাক্ট করে আপনার টাকার বিনিময়ে তারা ভালো থাকে, মানে বিছনে ঘুমানোর জন্য একটু ভালো জায়গা পায়, একটু ভালো খাবার পায়। তখন ওদেরকে বাছাই করে মেটপাড়া আলাদা রাখে। সকালবেলা যখন লোক ওয়ার্ডে দিয়ে দিবে, মানে আমদানি থেকে ওয়ার্ডে দিবে, তখন ওই ওয়ার্ডের ইনচার্জরা আসে যে আমার 5 জন লোক দরকার, আমার 10 জন লোক দরকার, আমার কিছু লোকের দরকার। কারা কি করে আসলো ওয়ার্ডে গিয়ে, কি কাজ করে কোনো? একটা রুমের একজন দায়িত্বশীল থাকে। আচ্ছা আচ্ছা। 50 জন, 100 জন, 200 জনের, 250 জনের একটা রুম থাকে। যেমন আমরা মনিহারে ছিলাম, মনিহারে লম্বা একটা রুম থাকতো, 250 জন, 240 জন, 230 জন লোক থাকতো। এখন এই 230, 40, 50 জন লোকের ভিতরে কর্তৃপক্ষ ওই গরিব ধনী টাকাওয়ালা সবাইকে দিত, হিরুঞ্চি গাজরটি যারা আছে সবাইকে দিত ওই জায়গায়। এর ভিতরে যারা টাকা আছে তারা মেটপাড়ার সাথে কথা বলে ভালো জায়গা থাকতো, বড় জায়গা পাইতো, ভালো খাবার পাইতো। আর গরিব যারা আছে তারা ওই যে 2 জনের জায়গায়, 1 জনের জায়গায় 2 জন ঘুমাইতে জায়গা পাইতো আর কি। তো তারা আবার যাদের টাকা আছে ওদের আবার কাজ করে, কাজ করলে একটু ভালো চলতে পারে, বুঝছেন। তো আমরা যারা আছি গরিব ছিলাম, আমরা তো ওই জায়গায় ঘুমাইতে পারতাম না, রাত্রের পর রাত জায়গায় থাকতাম, জায়গায় মানুষের পায়ের নিচে বয়ে থাকতাম, আবার উঠে দিতে মানুষের সর পাওয়া মিলতে পারি না, তো আরেক জায়গায় গিয়ে বসতাম। এত লোক ছিল, প্রশাসনের কাছে মিশে দিলে প্রশাসন উল্টা মারে। আর গ্রুপিং থাকে, ওরা ওই একটু গারমি করলে ওই ভিতরে মাইর কে বা কারা দেখার সময় নেই, মানে জেলখানে হলো খারাপ জায়গা, যত খারাপ জায়গা সবাই জেলে ঢুকে। এরকম কত কত কষ্ট করছি, ঘুমাইতে পারি না রাত্র রাত। প্রশাসনের কাছে বিচার দিলে কোনো বিচার পাওয়া যেত না। তখন ছিল টাকার খেলা। তখন আপনারা যতদিন ছিলেন এখন কি অবস্থা? একটু পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তন হয়েছে, এখন জেলখানা বাড়ছে। আচ্ছা আচ্ছা। যেমন এখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, আগে ছিল ছোট্ট একটা কারাগার ঢাকা সেন্ট্রাল নাজিমুদ্দিন রোডে। এখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হলো 4টা জেল, একটা জেল ঢাকা সেন্ট্রাল কারাগারের থেকে বড়। আচ্ছা। আর এখন কেরানীগঞ্জ জেল দিয়েছে, ওইটা অনেক বড়। এখন আসামিরা খুব আরামে থাকতে পারে, এখন আগের ওগুলি সিস্টেম এখন নাই। এই রকমের ফ্যাসিলিটিস কি আপনি 22 সালের আগ পর্যন্ত কোনো দেখে আসছেন কিনা? আমি যতক্ষণ পর্যন্ত হাজতে ছিলাম, আমি কাশিমপুর কারাগারে যাওয়ার পরে 9 সালের পরে আমি কাশিমপুর কারাগারে একটু ভালো ছিলাম, তুলনামূলক ভালো, মন্দের ভালো আর কি। হ্যাঁ, মন্দের ভালো, ঢাকা জেলের থেকে ওখানে ভালো ছিলাম, বুঝছে। আর ওখানে তো ঢাকা জেলে তো প্রশাসন যার টাকা আছে তার দিকে কথা বলবে ঢাকা জেলে। আর যখন কাশিমপুর জেলে গেছি তখন একটু শান্তি পেয়েছি, একটু খাওয়া দাওয়া ভালো ছিল, একটু কিছু। তারপরও দুর্নীতি কি আর থামে? আমাদের প্রতিদিন এই প্রতি সপ্তাহে তো 7 দিন আমাদের ডায়েট দেওয়ার কথা ছিল, তো 7 দিনটা ডায়েট দিত না, মানে যেই চার্ট অনুযায়ী খাবার দেওয়ার কথা ওটা আমরা পাইতাম না। ওইটাকে কি কর্তৃপক্ষ সরায় ফেলতো? মানে ওটা আমরা পাইতাম না, কর্তৃপক্ষ সরায় রাখতো বা নিজেগুলো লাভের জন্য এরা পরিপূর্ণ আমরা পাইতাম না আর কি। শেষ যেমন আপনার মধ্যে ফল দেওয়ার কথা, জেলের মধ্যে তো ফল পাই না। আমাদের জুতা দেওয়ার কথা, জুতা পাই না। যাদের অসহায় আছে, সব আসামিদের জন্য অসহায় না, বন্দি জগতে বাইরের থেকে কোনো কাপড় চোপড় কোনো কিছু নেওয়া নিষেধ,
সব জেল কর্তৃপক্ষ বহন করবে। আপনি বন্দি মানে আপনার যা আছে সব কর্তৃপক্ষ, দায়ভার সব তাদের উপর। কিন্তু আমাদের তো দেয় না। শীতের পোশাক, শীতের কম্বল, শীতে মানুষ যে কি কষ্ট করে, আমি যে কি কষ্ট করছি, কম্বল কিনে নিতে হইতো। জেলের ভিতর থেকে? হ্যাঁ, জেলের ভিতর থেকে। দাম কেমন হইতো এগুলা? দাম কি, দাম হলো যার পাওয়ার আছে হ্যাঁ 2টা নিত, 3টা নিত। হ্যাঁ, আর যে কম্বল ফ্যাক্টরিতে চাকরি করে, কম্বলের একটা ফ্যাক্টরি আছে, গুদাম আছে, যে কম্বল ফ্যাক্টরিতে চাকরি করে তার থেকে কম্বল কিনে নিতে হইতো। এগুলো তো বিনামূল্যে দেওয়ার কথা না আপনাদের? বিনামূল্যে দিবে, একটা দিবে, কিন্তু একটা তো আপনি শীত মানাবে না, আচ্ছা। খুব শীত, তো আপনি 2টা লাগবে, 2টা কই পাবেন? চুরি করে কিনে নিতে হইতো, দিতে হইতো। তো চুরি করে কিনে নেয়, আরেকজনের কাজ করে টাকা পয়সা জমায়। তাই একজন কিন্তু আরেকজন পাইতো না, এরকম হইতো? যার টাকা আছে 5টা কিনতো, শীতের অভাব নাই, কম্বলের অভাব নাই। আর যার টাকা নাই সে একটা কম্বল দিয়ে কোনো রকম মোড়ায় ঘুমাইতো, একটা সে সরকারি ভাবেই পাইতো। হ্যাঁ, আর কষ্ট করে না, কম্বল পায় 2টা, একটা বিছায় একটা গায়ে দেয়, 2টা পায়। আর থালা বাটি দেয়, একটা সিলভারের প্লেট দেয়, একটা বাটি দেয়, প্লেটে খাবে আর বাটিতে তরকারি রাখবে, বাটিতে পানি খাবে, এজন্য দেয়, বুঝছে? এইভাবে থাকে। কিন্তু জেল তো জেল কষ্ট আছে, যাদের টাকা আছে তারাই দুনিয়াতেও শান্তি, জেলের বাইরেও শান্তি, ভিতরেও শান্তি। আর বেশিরভাগ লোকরা অবৈধ করে, তো অবৈধ করে ধরা খায় জেলখানে, ধরা খায় জেলখানে কি আরামে থাকে, বুঝছো? মানে এই ব্যাপারটা একটু বুঝাই বলবেন কিরকম? যাদের টাকা আছে, যে মাদক বিক্রি করে, হ্যাঁ জেলখানার বাইরে ভালো থাকে, আবার হ্যাঁ অ্যারেস্ট হইলে যখন জেলে যায়, ওই জেলেও মাদক নিয়ে বেছে, মাদক বিক্রি করে। এটা সবাই না, যার ক্ষমতা আছে সেই পারে। সেই পায়। হ্যাঁ, এখন আমরা একটু জানতে চাইবো যে জেলের যে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা, এটা আসলে কি রকম? জেলের চিকিৎসা ব্যবস্থা আসামিদের স্তর আছে, ভাগ আছে। ভিআইপিদের চিকিৎসা হলো আলাদা, আর আমরা যারা একবারে সাধারণ আসামি আমাদের চিকিৎসা হলো আলাদা। জেলের ডাক্তার আছে সিভিল সার্জন, আর আছে ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট কয়জন ডাক্তার ছিল আপনার খেয়াল আছে? সিভিল সার্জন তো একজন থাকে, একজন সিভিল সার্জন। হ্যাঁ, হ্যাঁ। আর ফার্মাসিস্ট থাকে 2জন 3জন। তাহলে আপনারা বন্দি কত ছিলেন, কোনো আইডিয়া আছে তৎকালীন সময়? মানে 3,500 4,000 লোকের মতো ছিলাম ঢাকা জেলে। ঢাকা জেলে সিভিল সার্জন, ঢাকা জেলে খুব কষ্ট ডাক্তারের কাছে গেলে, বুঝছেন? মানুষ বেশি তো, ঘামে গরমে খাজে মাঝে চুলকানি অ্যালার্জি এগুলি সব উঠতো, গোটা উঠতো। তো ডাক্তারের কাছে গেলে 2 দিন 3 দিন পরে একদিন চিকিৎসা লাইনে পাইতাম। আসামি বেশি, লাইনে দাঁড়াইতাম। যার ক্ষমতা আছে, যে মেটফারা, যার টাকা আছে, ডাক্তারের লগে লবিং করিয়া আগে আগে কিয়া ভালো ওষুধ আনে। আমরা লাইনে দাঁড়াইছি, আমার লাইন থুইয়া একবারে ওষুধ দেয় ডাক্তারে। এটা কিন্তু বড় দুর্নীতি জেলের ভিতরে। আবার তারা ওষুধ লেখে ওষুধ নিয়ে খায়, বুঝছেন? আর আমরা যারা গরিবরা লাইনে আছি 2 দিন 3 দিন দাঁড়ানোর পরে গিয়ে একদিন ডাক্তারের কাছে যাইতে পারে, বুঝছেন? আবার মেটফারার কাছে বলতে 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 অনেকদিন বলা পরে মেটফারা নিয়ে যেত। যখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসছি তখন আবার মানুষ বেশি ছিল, কিন্তু ওই ডাক্তারের সময় দিত বেশি। সময় দেওয়ার কারণে আমাদের লাইনগুলি এই ডাক্তারের সবাই ওষুধ দেখতো। এখন মেইন যে বড় ডাক্তার তো আমাকে সাধারণ লোকেদের চিকিৎসা করে না। ওটা যদি গুরুতর কোনো অসুস্থ হয় তাও কি করে? গুরুতর অসুস্থ হইলে আমাদের ওষুধ দেয় ফার্মাসিস্টরা। মানে কি আপনারা ডাক্তারের সাথে দেখা করতে পারতেন না, না? আমরা ডাক্তারের সাথে দেখা করতে পারতাম না। ফার্মাসিস্টরা যতটুকু পারতো অতটুকু ওষুধ দেয়। ফার্মাসিস্টরা যদি না পারে ডাক্তারের কাছে রেফার করে দেয়। তখন বড় ডাক্তারে দেখে। বড় ডাক্তারে দেখলে যদি সরকারি ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব হয়, কারাগারের ওষুধ দিয়ে, তাহলে কারাগারের ওষুধ চিকিৎসা করে। আর না বাইরে যদি পাঠাইতে হয় সেটা বিরাট পেরেশানি বাইরে পাঠাতে গেলে। এমন কোন ঘটনা কি আছে যে কোনো আসামি সে অসুস্থতার ভান করে যাচ্ছে যে
বাইরের চলে আসে, হ্যাঁ আছে, আপনি কিছু জানেন? যেমন সেরকম অনেক আসামি আছে যাদের টাকা বেশি আছে, তারা বাইর মেডিকেলের কথা বলে ওই বড় ডাক্তারের সাথে লবিং করে আপনার বাইর মেডিকেল পাস করে, তখন বাইরে আসে, বাইরে মেডিকেল আসে 2 দিন 3 দিন হাসপাতাল থাকে, সোরারদি হাসপাতালে থাকে 2 দিন 3 দিন, তার ভালো থাকে, সেখানে বাইরে মেডিকেলে থাকে। যেমন এই যে জেনারেল আজিজ, আব্দুল আজিজ সাহেব সেনাপ্রধান, উনার ভাইয়ের নাম কি জোসেফ নাকি জোসেফ জোসেফ সম্ভবত, হ্যাঁ, এখন তো দেশে নেই, বিদেশে চলে গেছে। উনি তো বছরের পর বছর এই যে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ছিল। উনি কি অসুস্থ ছিল আদৌ? না, অসুস্থ ছিল, এক সুস্থ রুগীকে ডাক্তারে যদি অসুস্থ বলে, সেই অসুস্থ। এই সুবিধা নিয়ে তো উনার ভাইয়ের ক্ষমতা, উনি দীর্ঘদিন ছিল বাইরে। এরকম অনেক রুগী ছিল। আবার জেলখানার সবচেয়ে খারাপ একটা অভ্যাস হলো, একজন লোক সাধারণ মানে নিরীহ, যে সে অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করিয়া রাত্রেবেলা লকআপের ভিতরে, মানে মাগরিবের আগে লকআপ করে দেয়, আসরের পরে সব লোক ঘরে ঢুকে লকআপ আটকে দেয়। এর ভিতরে যদি অসুস্থ হয়ে যায়, এর ভিতরে অনেক সময় মরে যায়। তার লেখে কি, সে মেডিকেল গেছে, চিকিৎসার দিন অবস্থা মরে গেছে। আসলে সে কোনো চিকিৎসাই পায় না। এরকম কোনো ঘটনা? হ্যাঁ, এরকম ঘটনা অ্যাভেলেবল হচ্ছে। আমরা দীর্ঘদিন জেলে, আমরা তো জানি। হ্যাঁ, ওই ওষুধ আবার বাইরে বিক্রি করে আনলে, এর পিছনে এত টাকার ওষুধ আপনার খরচ হয়েছে। বুঝছেন, মানে জেলখানে কোনো আসামি মরে না, সব বাইরে মরছে, কিন্তু জেলখানে মরা মানুষটারে হ্যান্ডকাপ লাগাইয়া, বেড়ি লাগাইয়া ওই স্টেশনে করে বাইরে নিয়ে যাবে, নিয়ে দেখা যাচ্ছে বাইরে মেডিকেল গিয়া কয় সে গুরুতর অসুস্থ ছিল, সে মেডিকেল নেওয়ার পথে মারা গেছে, অথচ জেলখানে মরে কাটে গেছে। এইটা সবচেয়ে খারাপ লাগে। আমরা তো মানুষ, তো আমাদের মানুষের প্রতি মানুষের একটু সিম্পেথি থাকাই উচিত, কিন্তু এই নিষ্ঠুরতা, এটা বিনা চিকিৎসা মানুষ মারা যায়, এটা বেশিরভাগ লোকই এরকম মরে জেলখানা। আর জেলখানা মেডিকেলে থাকলে মেডিকেলে ভর্তির সিস্টেম আছে। কিছু ভিআইপি লোক মেডিকেলে থাকে টাকার বিনিময়ে, সুবিধা নেওয়ার জন্য। হ্যাঁ, ডাক্তারের কাছে টাকা দেয়, ডাক্তারে আবার ওইসব লোক পালে, সিট ভাড়া দেয়, ওরা মেডিকেলে ভালো খাবার পায়, যেমন সকালবেলা দুধ রুটি পায়, ফল পায়, ভালো ভালো থাকতে পারে, জায়গার থাকার স্পেস পজিশন বেশি, বুঝছেন, খাটে ঘুমায়, মশারি আছে, আমাকে তো মশারি নেই, আমি সাধারণ আসামি যারা থাকি কারো মশারি নেই, বুঝছেন। তো এই জন্য তারা ডাক্তারের সাথে এই কথাবার্তা বলে তারা মেডিকেল থাকার চেষ্টা করে। ডাক্তার আবার ওই একটা অসুস্থ একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে সে অসুস্থ, সে মেডিকেল ভর্তি থাকবে, বিনিময়ে ডাক্তাররা অনেক টাকা নিত, বুঝছেন। হ্যাঁ, ডাক্তাররা এগুলি আবার আইজি প্রিজন, ডিএজি, উনারা যদি জানেন, যেমন তৈদুল ইসলাম স্যার ছিল, উনি এগুলি তোয়াক্কা করতেন, উনি থাকা অবস্থায় দুর্নীতি কম হইতো, বুঝছেন, ওইভাবে করতে পারতো না। অথচ ওইসব সিটের মধ্যে নিরীহ আসামি বা ওই যারা রুগী তারা থাকার কথা, যারা আসলে অসুস্থ তারা থাকার কথা, কিন্তু তারা থাকে পোলরে থাকে, পোলরে থাকিয়া সেবা না পাইয়া ওই জায়গায় মরে যায়। তারপর দেখা যায় কারাগারের বাইরে মেডিকেল গিয়ে মারা গেছে, বুঝছেন। আমরা তো মানুষ হিসাবে কিন্তু এভাবে দেখো, মানুষের নীতি নৈতিকতা এত অবক্ষ, এত নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না, বুঝছেন। এই হলো কারাগারের চিকিৎসার সমস্যা। আর চিকিৎসার সমস্যা, আর লাইনে দাঁড়ায় সবাই ওষুধ নিতে গেলে অনেক সময় লাগে, অনেক আসামি, আর সব ওষুধ পাওয়া যায় না, এটা কোথাও ফার্মাসিতেও সব ওষুধ পাওয়া যায় না, কারা মেডিকেলেও সব ওষুধ পাওয়া যায় না, বুঝছেন। তখন বাইরে থেকে কিছু হয়তো যদি গার্জিয়ান থাকে, তাইলে বাইরে থেকে ওষুধ কিনে দিলে ওরা ভিতরে আনতে পারে, কারারক্ষীর মাধ্যমে বা পিসির মাধ্যমে ভিতরে নিয়ে আসে ওষুধ। এগুলো স্বাস্থ্যর অবস্থা। আমরা এখন হচ্ছে যে শ্রম আর কি ব্যাপার ছিল, যে মানে যারা সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি ছিল, যারা হাজতি ছিল,
যারা বিনাশ্রম কারাদণ্ডে ছিল, তাদের আসলে কি অবস্থা? সশ্রম কারাদণ্ডে আসলে মজুরি কি রকম দেওয়া হতো জেলে? সশ্রম কারাদণ্ডে তাদের কাজ করবে তারা, কিন্তু তাদের পুনর্বাসনের জন্য কিছু টাকা কর্তৃপক্ষ দেওয়ার বিধান আছে, বুঝছেন? প্রতিদিন 10 টাকা বা যে কোনো একটা অ্যামাউন্ট টাকা দেয়, কিন্তু এই টাকাটা আসামিরা সবাই তো সাজা খাইতে বাইরে যায়, এই টাকার জন্য অপেক্ষা করে কে? কেউ অপেক্ষা করে না। এই আর হাজতি আছে কিছু লোক, যেমন জেলে কাজ বেশি, লোক নাই। আমার কথা বলে, আমি তো হাজতি, আমি এই আপনার 16 সাল পর্যন্ত, 2005 সাল থেকে 16 সাল পর্যন্ত আমি হাজতি ছিলাম। 11 বছর হাজতি অবস্থায় আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, কারণ আমার তেল লাগবে, সাবান লাগবে, আমার বাইরে লোক নাই। তো বিভিন্ন জায়গায় কাজ করলে প্রশাসনিক কর্তৃপক্ষ খুশি হইয়া একটু ভালো খাবার দিত, অথবা আমি যেমন আমি সেলাইয়ের কাজ জানি, আমি জেলখানায় টেলার্সের সেলাইয়ের কাজ করতাম, তো কারো কাজ করে দিলে খুশি হইয়া একটা সাবান কিনে দিত বা একটা কিছু কিনে দিত। হ্যাঁ, কোনো আর্থিক টাকা কি পাইছেন? জেল খেলার টাকা চলে, টাকা ছাড়া জেল চলে না। জেল খেলার টাকা চলে, কিন্তু টাকা পাইলে মাইর, আচ্ছা, কারণ এটা অবৈধ। আর মাইর হবে কি, তোমার কাছে টাকা আছে, তোমারটা তোমার কাছে, তুমি ধরা খাইলো কেন? টাকা তোমার, টাকা পাইলো কেন? তুমি এটা রাখতে পারো না, তুমি ব্যর্থ। মাইরে দেয় টাকা পাইলে, রিপোর্ট হয়, ডান্ডা বেড়ি আছে, ডান্ডা বেড়ি দেয় টাকা পাইলে। তো ওই টাকা কি করতো মানুষ? ওই পিসিতে জমা রাখতো? হ্যাঁ, মানুষ টাকা পিসিতে জমা রাখতো, ওই টাকা আবার কর্তৃপক্ষ সিজ করে নিয়ে ওইটা আবার জেলখানার কোষাগারে জমা দিত। তো আমরা সাধারণ আসামি যারা টুকিটাকি কাজ করে কিছু টাকা পাইতাম, কিন্তু সরকারিভাবে যেমন প্রেস আছে, প্রেসে কয়েদিদের সশ্রম কারাদণ্ড, আমি তো আর সশ্রম ছিলাম না, হাজতি অবস্থায় ছিলাম। তো আমরা কাজ করতাম, এবং অনেক হাজতি আছে কাজ করে, মানে একটু ভালো খাওয়ার জন্য, থাকার জন্য আর কি। এই আবার কিছু কয়েদি আছে, এখানে আবার দুর্নীতি আছে। দুর্নীতি হলো যারা কয়েদি প্রভাবশালী। সশ্রম কারাদণ্ড দেওয়া মানে নিজে পরিশ্রম করতে হবে জেলখানে। এখন একজন সম্মানিত শিক্ষক, উনারে সাজা দিছে সশ্রম কারাদণ্ড, তখন উনি আর্থিক অভাবে হোক আর যেভাবে হোক, মান সম্মানের কারণে হোক, উনার কাজ দিছে ঝাড়ু দফার কাজ। তখন উনি ঝাড়ু দফার ওস্তাদের সাথে ম্যানেজ করবে যে আমি তো ঝাড়ু দিব না। ঝাড়ু না দিলে আপনি মাসে 300 টাকা দিবেন, মাসে 500 টাকা দিবেন, 600 টাকা দিবেন, একটা অ্যামাউন্ট বলে। আচ্ছা, ওখানে দুর্নীতির ব্যবস্থা। হ্যাঁ, ওই কাজটা কি করে, যে হাজতি যারা আছে না, অগরে দিয়ে করে এনে, তুই এই কাজটা করবি, তুই প্রত্যেকদিন ভালো খাবার খাবি, শেষ। ওরা ভালো খাবার কেমনে দিত? ওরা ঝাড়ু দেয়, ঝাড়ু দেওয়ার কারণে ওরা নিজের প্রভাব খাটাইয়া ওরা আলাদা রান্নার একটা ব্যবস্থা করে, অথবা সরকারিভাবে যেখানে রান্না করে ওখানে ওদের রান্নার করার সুযোগ দেয়, ওরা একটু ভালো রাঁধতে পারে। কারণ 3000 আসামির রান্না আর 20 জন আসামির রান্না, দুইটা দুই রকম স্বাদ। হ্যাঁ, 3000 আসামির রান্না যে স্বাদ হবে, আর 20 জনের রান্নে, এই জন্য ওরা আলাদা রান্ধে। এখানেও দুর্নীতি আছে, এই জন্য যারা টাকার বিনিময়ে কাজ করে তারা একটু খাবারের জন্য বা একটু তেল সাবান পাওয়ার জন্য গরিবরা কাজ করে। আর যাদের মান সম্মান, যাদের দিতে মান সম্মান নষ্ট হবে, বা ক্ষেত আছে, খেতে কাজ করতে মান সম্মান নষ্ট হবে, হ্যাঁ, তারা কি করে, টাকার বিনিময়ে তারা কাজ থেকে অব্যাহতি পায়। মানে মাসে মাসে ওই ম্যাট পাহারা আছে, ইনচার্জ আছে, ওরে 500, 1000, 2000 টাকা দেয়, উনি কাজ করতে হয় না। এই হলো একটা দুর্নীতি। আর আরেকটা দুর্নীতি আছে, সেটা হইলো যার টাকা আছে সে ভালো ভালো পোস্টিং এ কাজ করতে পারে, যেমন ওয়ার্ড রাইটার, তারপরে হইলো পিসি ক্যান্টিনে কাজ করতে হইলে, হ্যাঁ, এরকম আরো ভালো ভালো কিছু পোস্টিং আছে। ওখানে যাইতে হইলে কর্তৃপক্ষের সাথে একটা সমঝোতা আসতে হয়, আসলে
ওই যে গিভ এন্ড টেক আর কি। হ্যাঁ, আসলে এরা ভালো জায়গায় চাকরি পায়, ওখানে আরামে থাকতে পারে, আরামে খাইতে পারে। এই। মহিলা কারাগারের আসলে কেমন অবস্থা? আপনি কি দীর্ঘদিন যেহেতু ছিলেন ওইখানে, কি আসলে মহিলা মহিলা কারাগারে তো যাইনি, না? আমার পুরুষ মহিলা কারাগারে যাওয়া নিষেধ। ওই যারা পুরুষরা আমরা পুরুষ জেলে থাকি, তারা তাদের স্ত্রী, মা, বোন, আপনজনরা যদি কেউ মহিলা কারাগারে থাকে, তাহলে সপ্তাহে বা 15 দিন পর একটা নির্দিষ্ট টাইম দেয় কর্তৃপক্ষ ওই আত্মীয়ের সাথে দেখা করার জন্য। মানে একই জেলে যদি সবাই বন্দি থাকে আর কি, এরকম? হ্যাঁ, মহিলা কারাগার তো আলাদা। হ্যাঁ। কিন্তু আমার মায়ের মা জেলে আছে, আমিও জেলে আছি, মায়ের সাথে একটু দেখা করবার, কথা বলবার মন চায় না, তখন দরখাস্ত করতে হয়। ওই সুপার সাহেব যখন ফাইলের দিন আসে, সপ্তাহে একদিন ফাইল হয়, মানে পরিষ্কার করা। সুপার সাহেব এসে, সুপারিনটেন্ডেন্ট সাহেব এসে এই সবার সাথে, জেলার সুপার, ডেপুটি জেলার সবার সাথে সাক্ষাৎ করে, কারো কোনো অভিযোগ আছে কিনা, কারো কোনো অবজেকশন আছে কিনা। তখন ওখানে বলে আর কি যে স্যার আমার মা আছে, মার সাথে দেখা করবো, বা আমার বউ আছে, বোনের সাথে দেখা করবো। তখন নাম লিখে নিয়ে যায়। আচ্ছা। তারপরে ওই ম্যাট পাড়ায় দিয়ে নির্দিষ্ট একদিন বলে যে অমুক দিন তোমার মায়ের সাথে দেখা করতে পারবে, বা অমুক দিন মহিলাদের সাথে দেখা করতে পারবে। এটা বলে। তখন ওই মহিলা জেলের সাথে ওই ওই পুরুষদের সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। এই আর মহিলা জেল তো আমাদের জেলের মতোই স্বাভাবিক, কিন্তু মহিলা জেলে এই পুরুষ যাওয়া তো ফুরে নিষেধ। না না, সেটা তো নিষেধ। আর মহিলা জেলে তো যেমন পরিমণি ছিল, পরিমণির বাপ মনির ভাই ছিল। হ্যাঁ, তো আমরা তো একসঙ্গে দর্জি দফায় কাজ করতাম মনির ভাইয়ের সাথে, বুঝছেন? তো উনি দেখা সাক্ষাৎ করতো এই মেয়ের সাথে, মার সাথে, বুঝছেন, ওনার ওয়াইফের সাথে দেখা করতো। এই আর কি মহিলা জেলের অবস্থা। আর আসামি ওই ব্যাপারটা হচ্ছে যে ওই মনিরুল ইসলাম ভদ্রলোক যিনি ছিলেন আর কি, উনি হচ্ছে ওনার স্ত্রীর সাথে, স্ত্রীও কারাগারে ছিল, উনিও কারাগারে ছিলেন, এবং ওনাদের দেখা সাক্ষাতের ব্যবস্থা কারাগার কর্তৃপক্ষ করে দিত। কারাগার কর্তৃপক্ষ করে দিত। তো এই মনিরুল ইসলাম সাহেব আসলে পরিমণি সম্পর্কে কি হইতো? পিতা, বাবা, পিতা। হ্যাঁ, বাবা ছিল, উনি পুলিশ কনস্টেবল ছিল। পুলিশ কনস্টেবল। আপনি কি মানে মনিরুল ইসলাম ওনার সাথে একসঙ্গে আমরা ওই দর্জি দফা কাজ করতাম, তো আবার এক ওয়ার্ডেই ছিলাম, আমরা এক রুমে ছিলাম। আমরা ছিলাম আপনার নিউ জেল 2-এ, নিউ জেল 2 নম্বর একটা ওয়ার্ড আছে, যেখানে সাইন নেতারা মরছে না, সাইন নেতাদেরকে, জাতীয় চার নেতা। হ্যাঁ, ওইটার ওই রুম তখন আসামিরা থাক, ওই রুমের পাশের রুম, তার পাশের রুম, 2টা রুম ছিল, আসামিরা থাকতো। তখন আমি ওখানে একসঙ্গে ছিলাম এক রুমে। আচ্ছা, কয়েদিরা যে মজুরি পাইতেন, ওই যে প্রেস থেকে, অথবা আপনার, আপনি আমাকে একবার বলছিলেন যে অ্যাপেক্স কোম্পানি না? হ্যাঁ, অ্যাপেক্স কোম্পানি যখন কাশিমপুর ছিলাম, কয়েদিদের অনেক কাজ, কয়েদি যেমন ঝাড়ুর কাজ আছে, রান্নার কাজ কয়েদি, সশ্রম কয়েদিরা করে, তাঁতের কাজ, কয়েদিদের কাপড় তৈরি করা, এরা সেলাইয়ের কাজ আছে, সেলাইয়ের কাজ কয়েদিরা করে, পরিষ্কারের কাজ, হ্যাঁ পরিষ্কার কাজ কয়েদিরা করে, নাপিতের কাজ কয়েদিরা করে। এটা তো হ্যাঁ করে কিছু অল্প কিছু টাকা দেয়। এটা কি কর্তৃপক্ষ দেয় নাকি কর্তৃপক্ষ নেয়? পুনর্বাসনের জন্য, তাদের চলা পুনর্বাসনের জন্য কিছু টাকা তাদের জমা হয়। তারা যখন ছাড়া পাবে তখন ওই টাকাটা তাদেরকে দিবে, মানে একটা বেতনের মতো আর কি। কত টাকা বেতন এটা? কত প্রতিদিন 10 টাকা এরকম পড়ে আর কি, বা তার কমও বা বেশি হতে পারে। অ্যাপেক্স কোম্পানি যে এখানে কাজ করাচ্ছে এবং ওই বিনিময়ে যে লোক, কাশিমপুর জেলে ছিল অ্যাপেক্স কোম্পানি। আচ্ছা, কাশিমপুর জেলে অ্যাপেক্স কোম্পানি আছে, তারপর অটো প্রেস আছে, গার্মেন্টস আছে, বাইরে থেকে অর্ডার নিয়ে গার্মেন্টসে কাজ করা, এগুলি টাকা কর্তৃপক্ষ নেয়। কয়েদিরা তেমন আমার সুবিধা পাচ্ছে? কয়েদিরা একটু ভালো খান পায়, কিন্তু সবাই খাটায়। তারপরে আপনার হাজতি যারা গার্মেন্টসের কাজ জানে, তাদেরকে নিয়ে কাজ করে, একটু ভালো খাবার খায়, কিন্তু বাইরে থেকে কন্ট্রাক্ট নেয় কাজ, কন্ট্রাক্টের টাকাগুলি এটা কর্তৃপক্ষ নেয় আর কি।
হ্যাঁ বুঝছেন, এটা হলো শ্রম। এমনি শ্রম আপনার ওই যে শ্রমের ব্যাপারটা যেটা বলছি আর কি, শ্রম অটো প্রেসে আছে, অটো প্রেস বাইরে থেকে অর্ডার নেয় কাশিমপুর কারাগারে, বাইরে থেকে অর্ডার নিয়ে এখানে এই হাজুদিরা কাজ করে, কিন্তু বিনিময়ে কিছু টাকা পাইলেও ওই টাকা ওরা জমা রাখে, পরে দেয়। কিন্তু জেলখানা থেকে যখন বাইর হয় তখন কে কার টাকার খবর রাখে? আমি বাইরে এসে আমার তো গাড়ি ভাড়াও পাইনি, আমি যে আমার যে কেউ নেই এটা কিন্তু কর্তৃপক্ষ জানে, কারণ বাইরে হওয়ার সময় এটা জিজ্ঞেস করে, বুঝছেন। আমি যখন জেল থেকে বাইর হই তখন আমার গাড়ি ভাড়ার টাকাও দেয় নাই, আমি এই যে কষ্ট করে আইছি ঢাকা। জেলে যতদিন ছিলেন সেখানে কি কোনো বিশেষ ব্যক্তিত্ব বা এরকম আমাদের রাজনৈতিক নেতৃবর্গ বা বিশেষ কোনো ব্যক্তিত্ব, সেলিব্রিটি যারা বলে, তাদের কারোর সাথে কি কোনো পরিচয় হয়েছে বা তাদের ধারে কাছে কখনো ছিলেন? আমি তো ছিলাম মীর কাসেম, আমি যখন ওই ফাঁসি হয়, ফাঁসি রায় হয়েছে 2016 সালে, তখন মীর কাসেম আলী স্যার ছিল, তারপরে হইলো এই নূর ইসলাম সরকার ছিল, ওদের অনেক জায়গা জমি আছে গাজীপুরে, ওদের জায়গার উপর এই রোড গাড়ি চলে, বুঝছেন। তারপরে আরো পাপ্পু সরকার ছিল, তারপরে আমাদের স্যারেরা ছিল, রেজাকুল হায়দার স্যার, রেজাকুল হায়দার স্যার তো এখন বাইরে দিছে, আর আব্দুর রহিম স্যার ছিল, আব্দুর রহিম স্যার তো জেলের ভিতরে মারিয়া দিয়েছে সরকারে, যেমন সাইদি সাহেবের মারছে, এটা তো গোপন কিছু না। 10 টাকা মাল মারার সময় আব্দুর রহিম স্যার এরকমই মারছে, এটার বিচার একদিন হবে। কাসেম স্যারের তো জেল কিলিং, এটা তো সবাই জানে, বুঝছেন। তো এরকম লোকের সাথে আর কি। ওনারা কি কোনো রকম ভাবে সুবিধা পাইতো কিনা? হ্যাঁ, ওনারা সুবিধা পাইতো, ওনারা তো অনেক টাকা, ওনারা কর্তৃপক্ষের সাথে লবিং করে নিজেরা সুবিধা ভোগ করতো আর কি। তো অবশ্যই ওনাদের জন্য আমাদেরও সুবিধা হইতো। যেমন আমরা ফাঁসির আসামি ছিলাম যে বলকে, ওই বলকে যারা ছিল যেমন তারেক সাইদ, নূর হোসেন 7 মার্ডারের, ওনারা তো মোটামুটি প্রভাবশালী। তারেক সাইদ তো প্রভাবশালী, স্যার কর্নেল তারেক সাইদ। ওনারা বলতো আর কি যে স্যার বলকটা খোলা রাখলে ভালো হতো, ওনার কথার যেহেতু একটু ওজন আছে, বললে চক্ষু সরমেও কার লজ্জায় হোক একটু খোলা রাখতো, তখন আমরা একটু সুবিধা ভোগ করতে পারতাম, হাঁটা চলার জন্য, এটা সুবিধা ভোগ করতে পারতাম। কিন্তু আবার যে বলকে আবার প্রভাবশালী লোক থাকতো না, বলার কেউ থাকতো না, ওকে আটকায় দিত তালা মেরে। এই হলো আমাদের ইয়ে আর কি। আপনার 11 বছর তো বিচারাধীন ছিলেন, আর 6 বছর কন্ডেন্সেটে ছিলেন। এই যে দীর্ঘ একটা সময়, এই সময়ে আপনার মানে মানসিকভাবে কি প্রভাবটা ফেলছে? আর জেলে কি মানে মানসিক স্বাস্থ্যের জন্য কোনো ব্যবস্থা ছিল? যে আমার খারাপ লাগতেছে, যে আমি মরে যেতে ইচ্ছা করতেছে, আমার একটু কথা বলতে ইচ্ছা করতেছে কারোর সাথে, তখন কি জেলে এরকম কোনো ব্যবস্থা ছিল? ডাক্তারের কোনো সহায়তা ছিল অথবা কোনো ব্যক্তিত্ব ছিল যাদের সাথে গিয়ে আপনারা এরকম কথাবার্তা বলতেন? জেলখানায় একটা রুম আছে, পাগলের রুম, মেডিকেল আছে, পাগল থাকে মানুষ, ভালো মানুষ এমনি পাগল হয়ে যায়, মানুষের পাগল বানালায়, ভালো মানুষের পাগল বানালে। আমি তো আমার ব্যক্তিগত কথা বলি, আমি দীর্ঘদিন জেলে ছিলাম, অনেক অত্যাচার, অনেক কষ্ট সহ্য করে আমি জেলে টিকে আছি, অনেক ধৈর্য ধারণ করে, বুঝছে। তো গোসলের কষ্ট সবচেয়ে বেশি হলো, গোসলের কষ্ট ঢাকা জেলে, কাশিমপুর জেলে গোসলের কষ্ট, অল্প জায়গা, মানুষ বেশি, সকালবেলা ছাড়ে গোসলের পানি পাওয়া যেত না, 2 দিন 3 দিন 4 দিন গোসল না করে থাকতো। এটা হইলো সবচেয়ে কষ্ট। এর থেকে চুলকানি, বিভিন্ন রকম গাও ফেসা হইয়া সব মানুষ মানে চুলকানির রুগী বেশি। আর ঘুমানির জায়গা মানুষ বেশি, ঘুমানোর জায়গা কম। 3-4 দিন না ঘুমাইলে মানুষ এমনি অসুস্থ হয়ে যায়, ওই তারে ওই পাগলখানা ভর্তি করে থাকে। এই শারীরিক কষ্ট। আর মেটপাড়ারা তো অত্যাচার করেই, মেটপাড়ার টাকা না দিলে ভালো জায়গায় থাকতে পারবেন না। ওই যে 5 জনের জায়গার ভিতরে 10 জন ঘুমিয়ে রাখে, আর এত কষ্টের ভিতরে কিভাবে ঘুমায়? মেটপাড়ার আর প্রশাসনের কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় না, কারণ মেটপাড়া হলো পুরান,
প্রশাসন ম্যাট পাহারার পক্ষে কথা বলে। ম্যাট পাহারা তো প্রশাসনের একটা অংশ। হ্যাঁ, ম্যাট পাহারা প্রশাসনের একটা অংশ। প্রশাসন ম্যাট পাহারার পক্ষে কথা বলে, ওই পুরো আসামি লাড়ি দিবি দেয়। বুঝছেন, এগুলো জেলখানার কষ্ট বেশি। বাংলাদেশের আইনের যে প্রয়োগ, এই নিয়ে আপনার মতবাদ কি? আইন তো কাগজে কলমে ঠিকই আছে, কিন্তু যারা আইন ব্যবহার করে প্রয়োগ করে বা আইন প্রয়োগ করে, আসলে তাদেরকে ঠিক হইতে হইব। আমি নিরীহ মানুষ, আমার মতো হাজার হাজার নিরীহ মানুষ আছে। যেমন একটা গল্প বলি, রংপুরের এই একটা ছেলে বিয়ে করছে, 15 দিন হয়নি। ওরা রংপুর থেকে ঢাকায় আসবে, এখন পাশের সিটের একজন লোকে বলছে, ভাই আপনার মোবাইলটা দেন, আমি একটু কথা বলি। দিছে ওই নতুন নবদম্পতি, উনি একটু কথা বলছে, কথা বলে মোবাইলটা ফেরত দিয়ে দিছে। পরবর্তীতে ওই স্বামী স্ত্রী দুজনের পুলিশে অ্যারেস্ট করে লয়ে এসে। কেন আনলো? ওই ফোনে, ওদের ফোন দিয়া যে কথা বলছে, হ্যাঁ একটা মার্ডার মামলার আসামি, একটা হত্যা করে আইয়া ওকে ফোন দিয়ে কথা কইছে। এখন প্রশাসন কি করছে, পুলিশে হ্যাঁ স্বামী স্ত্রী দুজনের ধরে লিয়ে আসে, আইনের রিমান্ডে নিয়ে মাইরা হ্যাঁ স্বীকারোক্তি আদায় করাইছে। অনেক দুজনে স্বামী স্ত্রী, বুড়ো ফাঁসি, মাইয়ারও ফাঁসি, ছেলেরও ফাঁসি। এটা কত সালের ঘটনা? তারা আছে কোথায়? এটা হইল 2021 সালে, না 2020 সালে তারা ফাঁসি আসামি হয়েছে। ভাইয়া আমি যে ছেলে ছিলাম, ওই ছেলে তারা গেছে। নতুন একজন ফাঁসি আসামি আসলে সবাই জিজ্ঞেস করে যে ভাই আপনি কেন আসছেন, কি জন্য আসছেন, কি মামলা? তখন তারা বিস্তারিত বললো। এই হলো বাংলাদেশের আইনের অবস্থা। আমি এত বছর জেল খাটছি, এত বছর ছিলাম, শেষ মুহূর্তে জজ সাহেবের রায় দিছে মৃত্যুদণ্ডে, তাও 6 বছর পরে আমার মামলা খালাস দিছে। এই যে আমার জীবন থেকে এতটুকু সময় চলে গেছে, এটা দেখাশোনার কোনো অভিভাবক নাই বাংলাদেশে। সরকারও কি এটা দেখাশোনার দায়িত্ব নেয় না? আচ্ছা, নিল না। আদালত কি আপনাকে কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ? আদালত আমারে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিছে, কিন্তু কে দিবে? এটা তো সরকারের দায়িত্ব, কিন্তু সরকার তো এই দায়িত্ব নিচ্ছে না। আমি এত বছর জেল খাটছি, আমার তো পুনর্বাসন একটা ব্যবস্থা করা দরকার। আমার তো জানে আমার কিছু না, আমি নবমুসলিমের জেলখানা কর্তৃপক্ষ জানে। এরা আমি বাইরে রয়েছি, আমার পাও রাখার একটা জায়গার ব্যবস্থা আছে। আমার সাইডে দিল জেল থেকে, আমি কার কাছে যাব? আমার তো গাড়ি ভাড়াটাও তো দেওয়া দরকার, তাও তো দিল না। আমি কাশিমপুর থেকে ঢাকায় কত কষ্ট করে আসলাম। কিভাবে আসছিলেন? ওই যে মানুষ আসলাম, একটা সিল মেরে দেয়, কারাগার থেকে বাইরেছি, সিল দেখা আসলাম, মানুষের দেখা এই হলো বাংলাদেশের আইনের অবস্থা। কিন্তু বাংলাদেশের আইন ঠিক আছে, যারা আইন প্রয়োগ করে, আইন ব্যবহার করে, তারা যদি ঠিক হইতো, তাহলে আমার মতো নিরীহ অসহায়, ওই যে স্বামী স্ত্রী দুজন অসহায় ভাবে কষ্ট করে থাকতে পারতো না, কষ্ট করতো না, আর আমার এই অবস্থা হইতো না। আজকে আমি অসহায়ের মতো আছি, এটা আমার খুব কষ্ট হচ্ছে। মুক্তির দিন, যেদিন আপনি কাশিমপুর থেকে বেরোলেন, ওই দিন আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল, যে আপনি কি ভাবতেছিলেন? আসলে যখন জেলে ছিলাম, প্রতি মুহূর্তে মনে হয় আত্মহত্যা করি, এমন মনে হইত। যখন আমার শ্রদ্ধা আলমগীর সাহেব অ্যাডভোকেট, উনার সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, উনি যখন আমার মামলাটা ধরছে, মামলাটা নিয়ে লাড়াচাড়া করছে, তখন বুঝলাম যে না, আল্লাহ পাক যদি কোনো ব্যবস্থা করে দেয়, আলহামদুলিল্লাহ। উনার মাধ্যমে শিশিরমণি স্যারের থেকে মেয়েদের কাছে অনেক কৃতজ্ঞ, এদের মাধ্যমে জেল থেকে বাইরে গেছি, জেল থেকে মামলা খালাস পাইছি। এদের অবদান, এদের চেষ্টার কারণে, না হলে আমার ফাঁসি হয়ে যেত। কারণ আমার পক্ষে তো কথা বলার লোকই নেই, আমার ফাঁসি হয়ে যেত, যেহেতু ফাঁসি রায় দিছে। যাক, উনাদের অবদান পাইছি। তারপরে তো আমার কাগজপত্র দেখেন, বাংলাদেশের আইন কি, আমার খালাস পাইছি মামলা, ওই মামলা থেকে আমার অব্যাহতি দিছে, তাই প্রায় 3.5 মাসের মতো লাগছে আমার অব্যাহতি পরে বাইরে। জেলে ছিলেন ওই সময়? যেদিন অব্যাহতি দিছে, তারপর প্রায় 3.5 মাসের মতো আমার এই জেল থেকে বাইরে সময় লাগছে।
প্রায়। তাইলে দেখেন আইন কেমন। আর যখন আমি শুনছি মামলা খালাস পাইছি, তখন তো আল্লাহর কাছে কাঁদলাম, মন ভরে গেল যে আমি নতুন জীবনে ফিরে যাব। কিন্তু নতুন জীবনে যে আমি ফিরবো, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার বাবা তো জায়গা জমি সব বিক্রি করে ইন্ডিয়া চলে যাচ্ছে। তাইলে তারপরে কি করলাম, এই যে আলমগীর সাহেব, অ্যাডভোকেট সাহেব, আমি জেলখানায় আমার যেদিন মুক্তি দিবে ছাড়বে, ওই দিন সকালবেলা নিয়ে আসছে রুমের থেকে। ওই কাগজপত্র পরীক্ষা করতে করতে প্রায় এই 2টা-2:30 বাজছে প্রায়। তারপর দেখাশোনা করে 3টা, 3:30টার দিকে ছাড়ছে আমার প্রায়। তখন বাইরে তো আলহামদুলিল্লাহ দুনিয়া দেখলাম, কিন্তু মাথায় একটাই টেনশন, কোথায় যাব, কার কাছে যাব, কিভাবে যাব। কর্তৃপক্ষ জিজ্ঞাসা আমার কোথায় যাবে। একেবারে মানবাধিকারের এত অবনতি, তারা কিন্তু জানে আপনি নির্দোষ। নির্দোষ খালাস পাইছি, আমার যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, আমার কাছে গাড়ি ভাড়ার টাকা নাই, সিলেক্টটা মেরে দাও সব গেছে কি, আমার কি এই পুনর্বাসনের বা কোনো কিছু কি পাওয়ার অধিকার নাই? আছে, গাড়ি ভাড়া দেওয়ার নিয়ম আছে, কিন্তু দেয় নাই। তারপর জেল থেকে বেরোনোর পরে কি কোন রকম হীনমন্যতার সম্মুখীন? জেল থেকে বাইরেছি, আমি যখন জেলে ঢুকি তখন ওই ফোন প্যাক্সের দোকান থেকে মানুষ ফোন করতো টাকার বিনিময়ে। যখন জেল থেকে বাইরেছি তখন এই নিয়মটা আর ছিল না, তখন আর ফোন প্যাক্সের দোকান নাই। তখন অন্য একজন মোবাইল দিয়ে আমার উকিল সাহেবের সাথে ফোন করলাম যে ভাই আমি তো জেল থেকে বাইরেছি, এখন কিভাবে আসা যায়? তখন বললো যে আপনি আসুন। উনি রাত্র 10টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছে জজ কোর্টের এখানে। উনি কিন্তু হার্টের রোগী, হার্টে বেল বাঁধা। 10টা পর্যন্ত অপেক্ষা করছে। তারপর আমি আসলাম, ঢাকা এসে কোর্টের সামনে নামলাম। তারপর উনি আমার সাথে আমার নিয়ে গেছে, নিয়ে উনি সাথে রাখছে আমার 10 দিনের মতো প্রায়। তারপর আমার একটা কাজের ব্যবস্থা করে দিছে, থাকার ব্যবস্থা করে দিছে। উনার ঋণ আমি শোধ করতে পারবো না। ওই জায়গায় কি স্থায়ী হইতে পারছিলেন নাকি আশেপাশের মানুষজন আপনাকে? উনাকে আমাকে যখন আমি যখন উনার এলাকায় আসছি, আমাকে যখন নিয়ে আসছে, তখন উনার এলাকার মানুষের তো নতুন একজন মানুষ জিজ্ঞেস করে তুমি কে, বা কাহারা। উনার এলাকার ওই মানুষের দেখলো আর কি, বললো যে জেল থেকে আসছে। তখন আসলে মানুষ বুঝে জেলের মানুষ খারাপ। হ্যাঁ, স্বাভাবিক যে ধ্যান ধারণা। হ্যাঁ, স্বাভাবিক ধ্যান ধারণা। ভালো মানুষ, আমি মামলা খালাস পাইছি, আমি ভালো মানুষ বা আমি নির্দোষ প্রমাণিত হয়েছি, ওইটা দেখে না। দেখে আমি খারাপ মানুষের সাথে ছিলাম, তার জন্য আমার ক্যারেক্টারও খারাপ হইতে পারে, আমার চিন্তাধারা, মন মানসিকতা এগুলিও নষ্ট হয়ে যাইতে পারে। এই হিসেবে মানুষের তো উঠা বসা, চলাফেরা, মানে উদ্ভট ধরনের একটা আচরণ করে আর কি মানুষ, যেগুলি আমার কাছে খুব খারাপ লাগছে। তারপর আমি আস্তে আস্তে ওই এলাকা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে দুঃখ কষ্টের ভিতরে এখন অন্য এক জায়গায় আছি আর কি। আচ্ছা আনোয়ার ভাই, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে আপনি সমাজের কোনো একটা কিছু পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আপনি কি পরিবর্তন করতে চাইবেন? আমি সর্বপ্রথম পরিবর্তন করতে চাই দেশের আইন ব্যবস্থা। আপনি সঠিকভাবে আইন প্রয়োগ করে অপরাধীদের বিচার হোক, এটা সবাই চায়। কিন্তু আমার মতো নিরপরাধ অনেক মানুষ জেলে আছে, তদন্ত করে তারা যদি অপরাধী হয় তাইলে তাদের বিচার হোক। আর যদি অপরাধী না হয়, দয়া করিয়া কর্তৃপক্ষ, প্রশাসন, বাংলাদেশ সরকার যেন তাদেরকে তাড়াতাড়ি মুক্তি দেয় এবং একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেয়, একটা নির্দিষ্ট ক্ষতিপূরণ দেয়। কারণ আমার জীবন থেকে ভাই 17 বছর চলে গেছে। আমি জোয়ান কালে ঢুকছি, আমি দাঁড়িয়ে মোজ পাইকিয়া এরপর বাইরেছি। কপাল ভালো, একজন উকিল সাহেব আমার কাছে ছিল আলমগীর বাড়ি, উনার মাধ্যমে আল্লাহ পাক আমার একটা ব্যবস্থা করছে। এমন লোক আছে জেল থেকে বের হয়ে খাবার পায় না, যেমন টাঙ্গাইলের একজন আছে শামসু, উনি 16 বছর জেল খাটছে, জেল থেকে বাইরে উনি খাবার খাইতে পারে না, উনার ভাইয়েরা উনার বাড়িতে জায়গা দেয় না। এমন অনেক আছে। আর সমাজ এটাকে ভালো চোখে দেখে না। এটা মানুষের সংশোধন হওয়া উচিত। যে একজন মানুষ অপরাধ করছে সে সংশোধন হইতে পারে,
সে ভালো হইতে পারে। অপরাধ বলতে কি, আপনি তো আসলে অপরাধও করেন নাই, আপনি যেটা হচ্ছে যে অভিযুক্ত থেকে হচ্ছে জেলে কাটাই দিলেন এতটা সময়, তারপর মিথ্যা একটা মামলায় আপনার একটা সময় গেল। কর্তৃপক্ষ কোর্টের থেকে তো রায় দিয়েছে পুনর্বাসন ব্যবস্থা করতে। এখন আমি আর কিভাবে এত দৌড়ঝাঁপ করবো? যাক, দর্শক ও শ্রোতার জন্য যদি আপনার কোনো অভিমত বা কোনো পরামর্শ থাকে, আপনি যদি কিছু বলতেন। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, যারা এই দর্শক আছে, যারা শ্রোতা আছে, দেশের আইনের ভালো একটা প্রয়োগ হোক, আইনের ভালো ব্যবহার হোক, আর মানুষ স্বাধীন হিসেবে যেন মানুষ স্বাধীন কথাটা বলতে পারে। আর আমরা তো স্বাধীন জাতি, আমি তো আমার স্বাধীনভাবে কথাটা বলতে পারি। আমার কথাটা জজও শুনে নাই, ম্যাজিস্ট্রেটও শুনে নাই। আমার জীবন থেকে 17 বছর চলে যাওয়ার পর বিচারকে আমার কথা শুনতে পারছে যে এ নির্দোষ। সত্যের জয় হবেই। আর মানুষের এইভাবে কিছু ভুল সাক্ষী দাঁড়া করাইয়া, মানুষের জোর করিয়া এভাবে অপরাধের দিকে ঠেলে দেওয়া, এটা ঠিক নয়। অপরাধী বানাইয়া, মিথ্যা অপরাধী বানাইয়া মানুষের জীবন থেকে এভাবে অনেক বছর নষ্ট করে দিয়ে মানুষের ক্ষয়ক্ষতি করা, এটা ভালো মনে করি না। তো আমরা চাই মানুষে এটার প্রতিবাদ করুক। যারা সত্যকে গোপন করে মিথ্যাভাবে অন্যকে লাঞ্ছিত করে, ক্ষতিগ্রস্ত করে, এটা থেকে সবাই বিরত থাকুক। এই সত্য প্রতিষ্ঠিত হোক। ঠিক আছে আনোয়ার ভাই, ধন্যবাদ। আমাদের সাথে আপনি দীর্ঘক্ষণ ছিলেন। আমরা আশাবাদী যে কোনো না কোনো সময় সরকার আপনার কথা শুনবে, আপনাকে একটা নির্ধারিত ক্ষতিপূরণ দিবে। আপনার জীবন থেকে যে সময় চলে গেল সে তো আর ফিরে আসবে না, তবে আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা। ধন্যবাদ ভাই। দর্শক শুনছিলেন আনোয়ার শঙ্করের সাথে ঘটে যাওয়া হৃদয় বিতরক এক অধ্যায়ের ঘটনা। 11 বছর বিচারাধীন অবস্থায় কারাগারে অবস্থান ও 6 বছর সাজাপ্রাপ্ত অবস্থায় কন্ডেম সেলে অবস্থানের ঘটনা। তার এই ঘটনা থেকে আমরা আরও জানতে পারলাম পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার কথা থাকলেও তিনি পাননি কোনো পুনর্বাসন অথবা ক্ষতিপূরণ। এরকম নিত্য নতুন আরও ঘটনা জানার থাকলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নজর রাখুন, আমাদের সাথে যুক্ত থাকুন। আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক ইনবক্সে যোগাযোগ করুন। এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আবার কোনো প্রোগ্রামে দেখা হবে শীঘ্রই আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখুন সাহসী শক্তি।